আসল ভাই, এখন যেই ঘটনাটি আমি শেয়ার করব, ঘটনাটি আসলে আমাদের দেশের ঘটনা না, এটি আবখাজিয়া নামক একটা দেশ রয়েছে, সেই দেশের একটা অঞ্চল, নাম হলো আকারমারা নামক একটা জায়গা, সেই জায়গার একটা ঘটনা। তো ঘটনাটি বলার আগে আমি কয়েকটা বিষয় একটু তথ্য দিয়ে নিতে চাই, তাহলে লিসেনারদেরকে বুঝতে একটু সুবিধা হবে আর কি। সেটা হলো যখন 1991 সালের শেষের দিকে, মানে 21 ডিসেম্বর, যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়, সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে 15টি স্বাধীন দেশের জন্ম হয়। এর মধ্যে জর্জিয়া একটা, আর আবখাজিয়া এবং দক্ষিণ ওসেটিয়া, এটি জর্জিয়ার দুটো অঞ্চল। তো আবখাজিয়া যখন 1992 সালে স্বাধীনতা ঘোষণা করে, তখন জর্জিয়ার সাথে আবখাজিয়ার একটি যুদ্ধ হয়, প্রায় 1 বছর ব্যাপী স্থায়ী হয়েছিল। 1993 সালে এসে যুদ্ধটি শেষ হয়। ওই সময়ে আবখাজিয়ার বেশ কয়েকটা অঞ্চল, তার মধ্যে একটা অঞ্চল নাম ছিল আকারমারা নামক একটা জায়গা। ওই যুদ্ধের ওই সময়টাতে ওই এলাকাটা জনশূন্য হয়ে পড়ে, এবং ওই যখন সোভিয়েত ইউনিয়ন ছিল, ওই অঞ্চলটাতে রেল যোগাযোগ ছিল, হসপিটাল ছিল, স্কুল ছিল, অনেক লোকের প্রায় লক্ষাধিক লোকের বসবাস ওখানে ছিল। কিন্তু পরবর্তী সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়া এবং আবখাজিয়া যুদ্ধ হওয়ার কারণে ওখানকার লোকজনরা একে একে ওখান থেকে সরে পড়ে, এবং ওই জায়গাটা একরকম অ্যাবান্ডান্ড বা পরিত্যক্ত হয়ে যায়। তো আসলে ওই জায়গাটা কেন্দ্রিক আজকে ঘটনাটি আমি শেয়ার করবো আর কি। ওকে রাসেল ভাই, যখন ওই সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে, যখন রাশিয়াতে তো ওই সময় সমাজতন্ত্র ছিল, মানে ওই সময় পুঁজিবাদ এবং সমাজতন্ত্রের একটা বিষয় ছিল, তো পরবর্তীতে ওয়ার্ল্ড ব্যাংক যে কাজটা করে সেটা হলো ওই সমস্ত অঞ্চলগুলোতে এখন অর্থনৈতিক অবস্থা কি, ওই সমস্ত এলাকার মানে মানুষের অবস্থা যাচাই করার জন্য একটা রিসার্চ টিম পাঠায় সেখানে। তো রিসার্চ টিমের সাথে এই ঘটনাটি ঘটেছিল আর কি। তো রিসার্চ টিমের মধ্যে বাংলাদেশি একজন ব্যক্তি ছিলেন আর কি। তো বাইরের দেশের কয়েকজন ছিলেন, এর মধ্যে একজন বাংলাদেশি ছিলেন। তো বাংলাদেশের ওই ভাই নাম প্রকাশে অনিচ্ছুক আর কি, কারণ উনি একজন রিনাউন্ড পারসন, তো নাম প্রকাশ করা যাবে না আর কি। তো উনি ওই ঘটনাটি আর কি বলেছেন। ঘটনাটি ছিল এরকম রাসেল ভাই, ওনারা 1994 সালের দিকে ওখানে গিয়েছিলেন। এটা আবখাজিয়ার ওই জায়গা থেকে বেশ ভিতরে একটা পাহাড়ি এলাকা, ওই আকারমারা জায়গাটা পাহাড়ি এলাকা, অনেক কষ্ট করে যেতে হয়, দীর্ঘ সময় লাগে সেখানে পৌঁছতে। তো ওনাদের বলা ছিল যে আপনারা ওখানে রাত্রি যাপন করবেন না, যত কষ্টই হোক, বিকালের দিকে কাজ শেষ করবেন, গাড়িতে করে আবার শহরে চলে আসবেন, মানে প্রয়োজন হলে পরের দিন আবার যাবেন, ওখানে রাত থাকার দরকার নেই। আচ্ছা, তো আসলে ওখানে ওনারা যখন যাওয়ার পরে দেখলেন যে বিশাল এলাকা, 5-6 তলা 10 তলার মতো ভবনও সেখানে আছে, কিন্তু লোক একদম নাই বললেই চলে। পুরো এলাকাতে মাত্র 50 থেকে মাত্র 60 জন লোক বসবাস করে সেখানে, এবং তাদের পেশা হলো পশুপালন, এরকম শাকসবজি উৎপাদন, এরকম কিছু কাজ তারা করেন। এছাড়া ওখানে কোনো লোক নাই, এবং ওখানকার লোকজনও তাদের সাথে কথা বলার জন্য গিয়েছেন, ওনারা মানে বাইরের লোকদের সাথে পারতপক্ষে কথা বলতে চান না এবং ছবিও তুলতে চান না। তো যাই হোক, যখন ওনারা প্রথম দিন এরকম কাজে খুব একটা ফল পেলেন না, তাদের সাথে কথা বলতে গিয়েও মানে খুব একটা বেশি লাভ হলো না, তখন চিন্তা করলেন আবার কষ্ট করে এত দূর যাব গাড়িতে করে, আবার পরের দিন আসব। তো ওনারা রিকোয়েস্ট করলেন যে আমরা আজকে না যাই, আমরা এখানে আজকে তাঁবু খাটিয়ে এখানেই থাকি। তো এখন কিন্তু যিনি দায়িত্বশীল ছিলেন গভর্নমেন্ট থেকে, যাকে ওনাদের সাথে যাকে পাঠিয়েছেন, উনি রাজি হচ্ছিলেন না। তারপর অনেক পিড়াপিড়ি করার পরে বলছেন ঠিক আছে, আপনাদের নিজস্ব রেসপন্সিবিলিটি যদি আপনারা থাকতে চান সেটা ভিন্ন বিষয়। তখন ওনারা নিজ দায়িত্ব বলে আচ্ছা ঠিক আছে, আমরা নিজ দায়িত্বে এখানে থাকবো। থাকার পরে ওখানকার যে ড্রাইভার যিনি ছিলেন, তো উনি একটা বিষয় সতর্ক করলেন যে এখানে পারতপক্ষে রাতের বেলা বের হবেন না, কারণ এখানকার লোকজন রাতের বেলা খুবই দরকার ছাড়া বাসার থেকে বের হয় না। কেন? এখানে অনেক সময় অনেকে ভয়ঙ্কর জিনিস দেখে, মানে আজব আজব পশু পাখি দেখে, মানে প্রাণী দেখে আর কি। তো দেখলে অনেকে নাকি ভয়ে মারা যায়। আচ্ছা, তখন ওনারা স্বাভাবিকভাবেই চিন্তা করেন পশু পাখি তো সকাল থেকে তো অনেক কিছুই দেখলাম, মানে বন্য শূকর থেকে শুরু করে নিয়ে অনেক কিছু তারা দেখেছে আর কি। তাহলে এগুলো রাতের বেলা দেখলে ভয়ের কি আছে, ভয়ের তো কিছু নাই। তো যাই হোক রাসেল ভাই, ওনারা বিষয়টা আসলে অতটা গুরুত্ব দেন না। তো ওনারা যেহেতু চিন্তা করলেন যে যদি এরকম হিংস্র প্রাণী টানি চলেই আসে, ওনারা যে কাজটা করলেন, ওনাদের তাঁবুর চতুর্দিকে একটু আগুন জ্বালিয়ে রেখেছিলেন আর কি, যাতে করে আগুন দেখে পশু পাখি এদিকে না আসে রাতের বেলা। রাতের বেলা যখন গভীর রাত হয়ে যায়, রাত হয়ে যাওয়ার পরে মানে তাঁবুর বাইরে রাসেল ভাই যদি আগুন জ্বলে, ওখানে কেউ হেঁটে গেলে কিন্তু একটা ছায়া পড়ে, মানে কাপড়ের উপর একটা ছায়া পড়ে, বোঝা যায় যে ওখানে কেউ একজন যাচ্ছে, আলোতে ওইটা বোঝা যায় আর কি। তখন ওনারা সবাই দেখছিলেন
যে মনে হলো 5-6টা মানে ছাগল বা ছোট বাছুরের মতো কিছু প্রাণী ওখানে আসলো, এবং ওদের আবার শিং আছে। তো মনে হলো ওদের শিং আবার একটা শিং। তো মনে হলো যে হয়তো বা আর একটা ওই মানে আছে, একটাই হয়তো বা দেখা যাচ্ছে ছায়াতে এরকম। তো ওনারা চিন্তা করলেন যে ছাগল তো দিনের বেলাও দেখেছে, এরা হয়তো বা আছে কিছু মানে বেঁধে রাখে নাই মালিক, এরকম কিছু হতে পারে, এখানে চলে আসছে। তো এটা ওনারা আসলে পাত্তা দেন নাই রাসেল ভাই এটা। পরের দিন যখন ওনাদের ড্রাইভার জিজ্ঞেস করেছেন আপনারা রাতে কোনো শব্দ শুনেছিলেন বা কিছু দেখেছিলেন এই টাইপের কিছু প্রাণী, তো বলেন যে না ওরকম তো কিছু দেখি নাই, তবে এরকম রাতের বেলা আমাদের কাছে মনে হয়েছিল এরকম কিছু একটা তাঁবুর পাশে আসছিল। তখন উনি সতর্ক করলেন যে আপনারা কিন্তু এটা দেখার জন্য কখনো সামনে যায়েন না, তাহলে বিপদ হতে পারে। তো এই কথা বলার পরে ওই টিমের মধ্যে আবার আপনার এক রাশিয়ান ভদ্রলোক ছিলেন। তো ওনার আবার খুব আগ্রহ জন্মায় যে আসলে কি মানে রাসেল ভাই ওনার রাশিয়া বা উত্তর কোরিয়া বা চীন এনারা কিন্তু মানে ম্যাক্সিমাম লোক কিন্তু মানে অ্যাথিস্ট, যেটাকে আমরা একটু নাস্তিক্যবাদ বলি আর কি। তো স্বাভাবিকভাবে ওনারা তো ওই বিষয়গুলো ওইভাবে বিশ্বাস করেন না। তো ওনার ভিতরে একটু আগ্রহ কাজ করে যে ঠিক আছে জিনিসটা আমি দেখব। তো পরের দিন কাজ করেন ওনারা, আবার তাঁবুতে ওনারা ঘুমিয়েছেন। তো ওই দিন একটা ছাগলের মতো কিছু একটা আসছে তাঁবুর পাশে, এসেই চলে গেছে। তো উনি একটু সতর্ক ছিলেন যে আমি আজকে দেখব। তো উনি সাথে সাথে তাঁবুর থেকে বের হয়ে আর কিছু দেখতে পান না। তখন উনি আবার তাঁবুর মধ্যে গিয়ে একটি টর্চ লাইট নিয়ে চিন্তা করেন যে আমি একটু জঙ্গলের দিকে যাই, দেখি এই জিনিসটা কি, একটু দেখে আসি, মানুষ সবাই বলে এখানে নাকি ভয় পায়। তো উনি রাসেল ভাই ওই টর্চ লাইটটা নিয়ে উনি জঙ্গলের মধ্যে চলে যান। জঙ্গলের মধ্যে চলে যাওয়ার পর উনি খুঁজতে থাকেন। কিছুক্ষণ পর ওনার মনে হলো যে পিছন থেকে খসখস শব্দ বা কিছু একটা হেঁটে যাচ্ছে এরকম মনে হচ্ছে। তো উনি সাথে সাথে যখন পিছন দিকে ঘুরে মানে আলো জ্বালিয়েছেন, টর্চ লাইট জ্বালিয়েছেন, তখন মনে হয় সাদা কিছু একটা মনে হয় দৌড় দিয়ে চলে গেল। উনি আবার ওটার পিছু নেন যে কি জিনিসটা দেখি। তো উনি পিছু নিতে নিতে ক্লান্ত হয়ে পড়েন। তখন একটু বিশ্রাম নিচ্ছিলেন, তখন আবার মনে হলো ওনার পেছনে আবার খসখস শব্দ। তখন রাসেল ভাই উনি যখন পিছন দিকে ঘুরে তাকিয়েছেন তখন ওই জিনিসটার মুখোমুখি হয়েছেন। তো ওনার বর্ণনা অনুযায়ী যে এটা একটা সাদা ধরনের ছাগলের মতো ছিল, সবকিছুই ছাগলের মতো, কিন্তু শিং একটা, কিন্তু রাসেল ভাই মাথাটা মানুষের মতো। এই দৃশ্যটা দেখে উনি মারাত্মক ভয় পান ওখানে, এবং ভয় পাওয়ার সাথে সাথে ওখান থেকে মানে উনি যে কোন দিকে দৌড় দেবেন উনি আসলে বুঝতে পারছিলেন না। মানে উনি যেদিকে পেরেছেন ওদিকে দৌড় দিয়েছেন। রাসেল ভাই সমস্যা হলো যে ওই জঙ্গলের পথ তো ওনার চেনা না, উনি তো এখানকার লোকাল লোক না। লোকাল লোক হলেও তো রাত্রেবেলা জঙ্গলের পথ যদি কেউ হারিয়ে যায়, দিনের বেলা হারালেও তো খুঁজে পাওয়া যায় না, তারপর রাত্রেবেলা উনি হারিয়ে ফেলেছেন। তো এইভাবে উনি দৌড়াচ্ছেন। তো ওনার মনে হচ্ছিল পিছন থেকে অসংখ্য ওই ধরনের প্রাণী ওনাকে তাড়া করছেন। তখন উনি জঙ্গলে সেন্সলেস হয়ে পড়ে যান। তারপরে সকালবেলা অনেক খোঁজাখুঁজি করার পরে তাকে জঙ্গল থেকে উদ্ধার করা হয়। তো উনি বলেন যে এই ঘটনা আমি দেখেছি। তো দেখা যাচ্ছে যে উনি যে এই বিষয়টা বলেছেন ওনার টিমের অন্য সদস্যরা আবার সেটা বিশ্বাস করে না, বলেন না তুমি এই ধরনের ছাগল জাতীয় জিনিসই দেখেছো, আচ্ছা এটা অন্য কিছু না। তো এখন দেখা যাচ্ছে ওনাদের টিমের মধ্যে আরও কয়েকজনের আগ্রহ জন্মে যে আসলে কি ওইটা আমরাও একটু দেখব। এর ভিতরে রাসেল ভাই এই বাঙালি যেই ভাইটা ছিলেন আর কি, যে ভদ্রলোক, তো উনি আবার ওনারও একটু আগ্রহ জমে যে আজকে আমরা দুই বন্ধু মিলে যাব, দুই বন্ধু মিলে গিয়ে আমরা আসলে দেখব কি জিনিসটা। তো ওনারা রাতের বেলা রাসেল ভাই ওনারা মানে বসেছিলেন যে এরকম কিছু দেখা যায় কিনা। তো ওনারা আসলে ওই দিন তাঁবুর বাইরে অপেক্ষা করছিলেন যে কিছু দেখা যায় কিনা, কিন্তু কিছু দেখছেন না। তখন অনেক রাত হয়ে গেছে, প্রায় সকাল হতে হয়তো বা ঘন্টাখানিক বাকি। তখন ওই যে বাংলাদেশি যে ভাই ওনার সাথে যিনি ছিলেন উনি আর ধৈর্য ধরে ধারণ করতে পারলেন না, বললেন যে আর আমি অপেক্ষা করতে পারবো না, আমি তাঁবুতে চলে গেলাম, আমি এখন ঘুমাবো। তো এই বলে উনি চলে যান। কারণ বাংলাদেশি যে ভাইটা ছিলেন ওনার আবার আগ্রহ শেষ নাই, উনি চিন্তা করলেন যে আমি একটু জঙ্গলের ভিতরে যাই, ভোর হতে তার বেশি দেরি নাই, আমি একটু জঙ্গলের দিকে যাই। তো উনি আসলে জঙ্গলের দিকে গিয়েছেন। জঙ্গলের দিকে যাওয়ার পর তখন উনি কিছু একটা দেখেন সাদা সাদা। উনি চিন্তা করেন যে এরকম তো আগের একজন দেখেছেন, তো হয়তো বা এটাই সেটা হবে, দেখি তো এই জিনিসটা আসলেই কি।
তো উনি আবার ওটার পিছু পিছু যান, দেখে যে ওই জিনিসটা দৌড়ে সামনে চলে যাচ্ছে, ওনার মাথা বা এইটা কিছু দেখতে পাচ্ছেন না, খালি দেখছেন সাদা একটা ছাগলের মতো দৌড়াচ্ছে। তো উনি যেতে যেতে একটি জায়গায় এসে দেখেন যে পথ শেষ হয়ে গেছে এবং ওই পাশে একটা লেক আছে। তো লেকের ধারে আবার একটা নৌকা বাঁধা, কারণ ওখানকার স্থানীয় লোকজন আবার কিছুটা ওই ওখানে মাছও ধরে, যে অল্প কয়েকজন লোক আছে ওখানে, ওরা একটু মাছ ধরে, এই জন্য ওখানে নৌকা বাঁধা আছে। তো উনি চিন্তা করলেন যে আর হয়তো বা দেখা যাবে না, তা আমি চলে যাই। তখন রাসূল ভাই যখন চলে যাবেন, মানে ঘুরে দাঁড়িয়েছেন ওখান থেকে, তখন ঘুরে দাঁড়ানোর সময় দেখে পিছনে, মানে ওনার থেকে হয়তো বা 10 হাত দূরে অসংখ্য ওই ছাগলের মতো প্রাণীগুলো দাঁড়িয়ে আছে, যাদের শিং একটা এবং মাথাটা মানুষের মতো। ওই দৃশ্য দেখে উনি মারাত্মক ভয় পান এবং দ্রুত, এখন উনি কী করবেন, ওনার তো পালানোর কোথাও জায়গা নাই। তখন উনি চিন্তা করেন যে নৌকা তো আছে, আমি নৌকায় উঠে পড়ি। তো নৌকায় উঠে উনি নৌকা থেকে দূরে সরে আসে, মানে ওই মানে যেই কিনার থেকে, ওখান থেকে একটু দূরে সরে আসে, মানে পানির মধ্যে চলে আসেন। এখন পানির মধ্যে চলে আসার পরে এখন অনেক সময় উনি অপেক্ষা করছেন, উনি দেখছেন যে কিছুতেই ওই জিনিসগুলো যাচ্ছে না এবং মনে হচ্ছে অসংখ্য ওই ছাগলের মতো প্রাণীগুলো একে একে জড়ো হচ্ছে। এবং তারপরে রাসূল ভাই যে ঘটনাটা ঘটলো সেটা হলো, উনি খেয়াল করলেন ওই প্রাণী কয়েকটা পানির মধ্যে নেমে ডুব দিল, তার মানে তার নৌকার কাছে আসার চেষ্টা করছে। তখন উনি চিন্তা করলেন যে আমার আর এখান থেকে বাঁচার আর উপায় নেই, হয়তো আজকে আমার জীবনের শেষ দিন। তখন উনি চিন্তা করলেন যে উনি ধূমপান করতেন না, চিন্তা করলেন যে হয়তো বা উনি শুনেছিলেন যে এই ধরনের কোনো জিনিস থাকলে হয়তো বা আগুন জ্বালালে সেটা কাছে আসে না, কিন্তু ধূমপান করতেন না, ওনার কাছে এই ধরনের কোনো সিগারেট বা দেশলাই এটা ছিলও না। তখন উনি মাথায় একটা বুদ্ধি আসলো, উনি তখন মানে আজান দেওয়া শুরু করলেন। আচ্ছা, নৌকা থেকে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আজান দেওয়া শুরু করেন এবং দীর্ঘ সময় নিয়ে আজান দিচ্ছিলেন উনি। তো আজান শেষ হওয়ার পর উনি আবার আজান দেন, এরকম অনেকক্ষণ আজান দেওয়ার পরে, মানে যতক্ষণ আজান দিচ্ছিল উনি দেখছিল নৌকার পাশে পানির নিচ থেকে বুদবুদ উঠছিল, মনে হচ্ছে যে ওই জিনিসগুলো কাছে চলে আসছে নৌকার, কিন্তু কখন নৌকার একদম কাছে চলে আসতে পারছিল, মানে দূর থেকে মনে হচ্ছে ওই জিনিসগুলো নিচে আছে কিন্তু নৌকার কাছে আসতে পারছিল না। যখন সত্যি সত্যি যখন সকাল মানে হওয়া শুরু হলো, তখন ওই জিনিসগুলো আস্তে আস্তে মিলিয়ে যায় এবং উনি আবার ডাঙায় চলে আসেন। ডাঙায় চলে আসার পরে উনি সব ঘটনা খুলে বলেন সবার কাছে এবং স্থানীয় কয়েকজন লোকের সাথে যখন কথা বলেন, তখন স্থানীয় লোকজন তারা বলে যে হ্যাঁ, এই ধরনের বিষয় এখানে আছে, আমরা এটা দেখে খুবই ভয় পাই, অনেকে এতটাই ভয় পায় যে তারা ভয়ে কয়েকদিন পরে অসুস্থ হয়ে মারাই যায়, যার কারণে আমরা রাতের বেলা পারতপক্ষে এখান থেকে বাইরে বের হই না। আচ্ছা। এবং এখন পর্যন্ত রাসেল ভাই ওই আবখাজিয়ার ওই আকার মারা যে জায়গাটা, এটা আমি ঘটনাটা শোনার পরে ইউটিউবে সার্চ দিয়ে দেখেছিলাম যে আসলে ঘটনাটার আসলে ওই এরিয়াটা আছে কিনা। তো রাসেল ভাই আপনি লিসনার যারা আছেন তারা আপনি ইউটিউবে সার্চ দিয়ে ওই এরিয়াটা দেখতে পারবেন, একদম মনে হবে যে আমরা অনেক সময় অনেক হলিউডের মুভি দেখি যে এই সভ্যতা ধ্বংস হয়ে গেছে 300-400 বছর পরে যে বিল্ডিংগুলোর অবস্থা যেটা হয়, ঠিক ওখানকার অবস্থাটা ঠিক তেমন স্টিল নাও এখনও আছে এটা। তো এটাই ছিল রাসেল ভাই ফার্স্ট স্টোরি। হ্যালো রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমি আমার নামটি বলতে পারছি না, সঙ্গত কারণে যেন আমি নামটি বলতে পারছি না, বাট আমি আমার ঠিকানাটি বলে দিচ্ছি। আমি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলা শ্রীমঙ্গল উপজেলার কোনো একটি গ্রামে। তো আজ আমি যে ঘটনাটা আপনাদেরকে শেয়ার করবো সেটা আমার নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। আশা করি আপনাদেরকে ভালো লাগবে এবং ঘটনাতে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে প্লিজ ছোট ভাই সবাই ক্ষমা করবেন। 2021 সালে আমি ঢাকা জব করার জন্য চাই এবং প্রায় 3-4 মাস বা 5-6 মাস পর আমি গ্রামে আসি। এরকমই একবার আমি গ্রামে আসি, লাস্ট যে মানে গ্রামে আসি সে সময়ের ঘটনা। তো চাকরি জীবনে মানে আমার যে এক্সপিরিয়েন্স চাকরি জীবনে যা আসার পর আমার শারীরিক এবং মানসিক অনেক ধরনের পরিবর্তন মানে দেখা দেয় এবং শারীরিক যে আমার শরীরটা অনেক মানে সুস্থ সবল হয়ে গেছিল এবং আমি অনেক পরিষ্কার হয়ে গেছিলাম, যার কারণে আমি বাড়িতে ফেরার পর মানে গ্রামে ফেরার পর দিনের বেলাতে মোটটা বেড়াতাম রোদ্রে।
যে আমার শারীরিক মানে আমার শরীরে অনেক ধরনের প্রবলেম দেখা দিত, তার কারণে সারাদিন আমি ঘরে থাকতাম এবং রাত হলে বা সন্ধ্যা হলে আমরা বের হতাম। তো সন্ধ্যা হলে আমরা আমাদের মহল্লার মানে একটা দোকান থাকে, দোকানে একটা ক্যারম থাকে, তো আমরা সবাই ফ্রেন্ড সার্কেল সবাই মিলে আমরা সন্ধ্যাবেলা ক্যারম খেলতে যাই এবং ক্যারম খেলি এবং প্রায় বাড়ি ফিরতে 10টা-11টা বাজে রাত প্রতিদিন। তো আমি প্রায় 1 মাসের জন্য মানে চাকরিটা চাকরি থেকে ছুটি নিয়ে আমি 1 মাসের জন্য বাসায় আসি। তো প্রতিদিনের মতো আমি সেদিনও ঘটনা যেদিন ঘটেছে সেদিনও আমি যাই। তো আমরা 5জন ফ্রেন্ড ছিলাম, তো 5জন ফ্রেন্ড আমরা সেই দোকানে যাই, কিন্তু সেই দোকানে সেদিন সেই দোকানটি বন্ধ থাকে এবং আমি জানতে পারি যে আমাদের যে সেই দোকানের যে মালিক, তো সে শ্রীমঙ্গল টাউনে যাওয়ার কারণে সেদিন দোকানটি বন্ধ ছিল। তো আমরা প্ল্যান করি যে আমরা অন্য একটা পাড়াতে আমরা একটা দোকান আছে অনেক মানে দূর, বলার ভালো আশীর্বাদ আমি বলতে বলে গেছি যে আমাদের যে গ্রামটি সেটা অনেক বড় গ্রাম। তো গ্রামটিকে যদি মানে কোনো পাড়ায় অন্য কোনো পাড়ায় দূরে যদি কোনো ধরনের কোনো কিছু হয়, যেমন কোনো বড় ধরনের মরা পড়ে, কেউ মানে মারা গেলে বা কোনো বিয়ে বা কোনো পার্টি বা কোনো ধরনের যদি কোনো কিছু হয়, পুজো টুজো হলে সহজে মানে বোঝা যায় না যে সেই মানে সেই জায়গাটাতে কোনো ধরনের কোনো কিছু হচ্ছে। তো আমরা 5জন ফ্রেন্ড মিলে আমরা যাই। যাওয়ার পর অনেক দূর, তাই বলা যায় সেই যে দোকানটিতে ঘরে যাওয়ার জন্য প্রায় 8-10 মিনিট মতো সময় লাগে। তো আমরা সেদিন খেলি, ক্যারম খেলার পর আমি সব বাড়ি ফিরি এবং বাড়ি ফিরতে ফিরতে এক সময় এই হয় যে আমাকে একটা জায়গায় মানে আমাদের পাড়াতে একটা চৌরাস্তার মোড় আছে, সেখান থেকে আমরা সবাই ফ্রেন্ড যা যেমন মানে ঘরে চলে যাই। তো সেখান থেকে আমার বাড়ি যাওয়ার জন্য একটি বটগাছের পর একটি ব্রিজ এবং ব্রিজটি ক্রস করার পর কিছু দূর যাওয়ার পর একটা ডানের মোড়, সেই ডানের মোড়ে আমার বাসা। তো আমি যাওয়ার পর বটগাছটা নিচে যাওয়ার মানে সেদিন কিন্তু অনেক আধার ছিল এবং আধার ছিল বলতে তেমন আধার না যে রাস্তা চেনা যায় না, মোবাইল ছাড়াও রাস্তাতে চেনা যায় এরকম একটা রাস্তা, কিন্তু তো আধার ছিল এবং সেই যে রাস্তা মানে বটগাছের যে জায়গাটা সেই জায়গাটা এনি টাইম আধার থাকে। তো আমি দূর থেকে দেখছি সেখানে বটগাছের নিচে কেউ একজন দাঁড়িয়ে আছে। তো আমি যাই, পাশে যাওয়ার পর আমি মানে মানুষের পাশে যাওয়ার পর আমি বুঝতে পারি যে মানে সেই মানুষটি সেই বটগাছের পাশের যে বাসাটি একটা দাদু থাকে, সেই দাদু হলো সেই মানুষটা। আমি সহজে চিনি না, খুব সহজে চিনে গেলাম। আমি আসলে জানি না যে আমি এত সহজে কিভাবে চিনলাম, মানে আমি সহজে চিনে ফেললাম যে সেই দাদুই। তো আমি অনেক কিছু জিজ্ঞাসা করলাম দাদুকে, তো দাদু আমার কোনো কিছু জিজ্ঞাসা করলো, চাকরি জীবন নিয়ে অনেক কিছু, কেমন আছো কেমন না, এরকম প্রশ্ন করলো। একসময় আমি দাদুকে বললাম যে দাদু আর চলো আমাকে একটু বাড়িতে আসবে, আর আমার যেতে একটু সমস্যা। তো আমি এটা বলার পর সে তাৎক্ষণিক মানে রাজি ফেলছে। তো সে অনেক ফলো করে, হঠাৎ দাদুটি অনেক মানে আমার থেকে অনেক দূরে দূরে হাঁটছে। সাধারণত কিন্তু এইভাবে হওয়ার কথা না। এবং আসল ভাই আমি কিন্তু আসলে চিনতে পারলাম যে সেই দাদু, বা আমি তার ফেসটি কিন্তু তেমন একটু ভালোভাবে দেখিনি। হ্যাঁ, আমি আসলে চিনতে পারলাম যে সেই দাদু এবং কথা বলার পর আমি বুঝতে পারলাম যে সেই দাদু, কিন্তু আমি তার ফেসটি সেরকমভাবে রেকগনাইজ করিনি। তো দেখছি যে সে আমার থেকে অনেক দূরে দূরে চলছে এবং আমি অনেক প্রশ্ন করছি, অনেক কথা বলার চেষ্টা করছি, কিন্তু সে আমার কথা কোনো উত্তর দিচ্ছে না। তো এক সময় সেই বৃষ্টিতে মানে বৃষ্টি ক্রস করলাম এবং বৃষ্টি নিয়ে অনেক ধরনের ঘটনা আছে, ছোটবেলা থেকে অনেক ধরনের ঘটনা শুনেছি, সময় পেলে শেয়ার করবো। তো সেই বৃষ্টি ক্রস করার পর সে আমাকে বলল যে
যাও বাসা, আর আমি আর এর থেকে বেশি আগাতে পারবো না, আমার সমস্যা আছে। তো ওকে আমি বলি যে আচ্ছা যান, আর আমি বাসায় যাই, এখন তুমি তার সমস্যা হবে না হয়তো। সেখান থেকে আমি বাসায় চলে আসি। বাসায় চলে আসার পর খাওয়া দাওয়া ঘুমিয়ে পড়ি, এবং সেদিন আমার সাথে তেমন কিছু আর ঘটেনি। প্রায় 2 দিন পর সে আমি সন্ধ্যাবেলা বার মানে বের ক্যারাম খেলার জন্য। তো সেদিন আমরা পাড়াতেই দোকানটি খোলা ছিল, তো সেদিন সেখানে ক্যারাম খেলি। খেলার পর 5 দিনের মতো আমরা ফ্রেন্ডস গুলো আসি একসাথে, এবং এক সময় আমি সে চৌরাস্তা মোড় থেকে একা হয়ে যায়, এবং সেদিন আবার আমি সেই দাদুকে সেই বট গাছের নিচে পাই। তো সেদিনও আমি তাকে আমাকে বাড়ি ছেড়ে দেওয়ার জন্য আমি অনুরোধ করি। তো সে আমার কথায় তাৎক্ষণিক রাজি হয়ে যায়, এবং সেখান থেকে রওনা দিই। তো আমি ফলো করি যে মানে আগের দিন যে মানে আগের দিন বলা যায় আগের দিন ঘটনা যেদিন ঘটে, তো সেই দিনের যে আজ দাদু অনেক বেশি একটু মানে দূরে দূরে হাঁটছে, এবং দাদুকে দেখলে মানে যে আমাদের ফুটস্টেপ, আমরা কিন্তু অবশ্যই আমার দাদু যেহেতু একটু জোরে হাঁটছে, তাহলে অবশ্যই আমাকে একটু জোরে হাঁটতে হবে। তো দাদুর সাথে সাথে আমি চলছি। দাদুর থেকে প্রায় 10 হাত মতো আমি দূরে। 10 হাত কিন্তু দূরে থাকাতেও কিন্তু এত একটা নিরিবিলি এলাকা, নিরিবিলি একটা নির্জন টাইপের একটা আবহাওয়া সৃষ্টি হয়েছে, যার কারণে মানে আমার হার্টবিট মতো আমি শুনতে পারছি, এরকম একটা অবস্থা। মানে আমি আমার ফুটস্টেপ কিন্তু শুনতে পারছি একদম ক্লিয়ারলি, বাট আমি দাদুর কোনো ফুটস্টেপ শুনতে পারছি না। আমার নিজের শব্দ ছাড়া, যেমন আমার পকেটে যদি কোনো কিছু থাকে, সেই শব্দটা আমার একটা শব্দ আছে না, যে পকেটে কিছু কিছু বাড়ি খাচ্ছে, এবং মানে আমার যে জুতার যে আওয়াজ এবং অন্য ধরনের কোনো শব্দ একদম ক্লিয়ারলি আমার কানে আসে বাজে, বাট আমি এই শুনতে পারছি না যে মানে দাদুর কোনো ফুটস্টেপ বা দাদুর কোনো কিছু আওয়াজ আমি শুনতে পারছি না। সে সময় আমার মানে সেটা অনেক ওয়ার্ড লাগে। তো আমি হালকা একটু ভয় পাই যে এরকম হওয়ার কথা না। তো আমি ঠিক মতো দাদুর পা দিকে তাকাই। তো পা দিকে তাকানোর পর আমি হঠাৎ যে দেখি, তা আমি আমার ভয় লাগে যে দাদুর কোমরের নিচের যে অংশটা আছে মধ্যে, সেখানে পা নেই, মানে জাস্ট কালো একটা বাষ্প টাইপের, মানে বাতাসের রকম কালো আছে, বাট কোমরের উপরে একটা মানুষের মতো, স্বাভাবিক মানুষের মতো। সেদিন গত আগে 2 দিন আগের সেদিন অনেক একটা ভালো মানে একটা ভিউ পাইছিল রাত্রে, তারপর অনেক ভালো ভিউ পাই, মানে ক্লিয়ারলি বোঝা যায় যে মানে কিছুকে দূর থেকে ক্লিয়ারলি বোঝা যায়। তা আমি মানে সেদিন একটু বেটার মানে একটু ভালোভাবে বুঝতে পারি যে তার মানে দাদুটা পানি। তো দেখার পর আমার অনেক বেশি ভয় পেয়ে যাবে। আমি তাড়াতাড়ি দাদুকে মানে দৌড় দিয়ে দাদু ক্রস করে আমি সেই মানে ব্রিজটাতে চলে আসি। ব্রিজটাতে চলে আসার পর আমি দাদু ক্রস করে বাড়িতে যাব। তো সেই সময় মানে পিছিয়ে থেকে মানে প্রায় 5-6টা গলার আওয়াজ, বা আওয়াজটা ছিল ভাঙা ভাঙা টাইপের। তো বলছে যে আজ তো রেহাই নেই, আজ থেকে আমি খাবো। গতকালকে তো পার্স টানার কারণে বেঁচে গেছি, বাট আজ তোকে আমি মেরেই খাবো। তো এরকম শোনাতে আমি অনেক বেশি ভয় পেয়ে যাই, এবং আমি পেছন দিকে ঘুরে তাকাই। তো পেছন দিকে ঘুরে তাকানোর পর আমি যা দেখি আসলে ভাই, আমি মানে আমার চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি সে সময় অনেক বেশি ভয় পেয়ে যাই। আমি দেখি যে দাদু প্রায় 40 থেকে 50 ফুটের মতো, মানে অনেক লম্বা, এবং দাদুর একটা পা রাস্তার ডান দিকে এবং দাদুর একটা পা রাস্তার বাম দিকে, এবং সে আমাকে বলছে যে আজ তোকে আমি মানে খেয়ে ছাড়বো। এবং সে আস্তে আস্তে মানে মানে কি বলে হেঁটে এবং তিনি যে হাঁটছে, মানে মনে করবেন যে একসাথে তিনি 10 হাত বা 20 হাত মানে ডিস্টেন্স ক্রস করছে এরকম। সেখান থেকে আমি দ্রুত অনেক দ্রুত সেখানে সেই জায়গাটা আমি পরিত্রাণ করার পর আমি বাড়িতে চলে আসি। তো বাড়িতে চলে আসার পর সে সময় আমার সাথে তেমন কিছু ঘটনা ঘটেনি। আমি সেদিন খেয়ে ঘুমিয়ে পড়ি।
তো ঘুমানোর পর সেদিন রাত্রে আমি একটা স্বপ্ন দেখি, দাদু আমাকে বলছে যে আজ তোকে নাচ তোর শেষ রাত ছিল, বাট মানে সরি, আজ তোর শেষ রাত ছিল কিন্তু তুই বেঁচে গেলিস, সেদিনের মতো তুই বেঁচে গেলিস। তো এটা বলার পর আমি মানে দেখার পর আমি রাতের বেলা আমার ঘুম ভেঙে যায় এবং আমি আমার পুরো শরীরটি মানে ঘামে ভিজে যায় এবং আমার কিন্তু ফ্যান চলছে, তারপর আমার ঘাম শুকাচ্ছিল না। তো আমি সে সময় অনেক ভয় পাই এবং আমি সেদিন লাইট জ্বালিয়ে আমার ঘুমাতে হয়। তো সকালবেলা ঘুমানোর পর আমি সকালে নাস্তা করে আমি আমার একটা ফ্রেন্ডের ঘর মানে বাসাতে যাই এবং সেই ফ্রেন্ডকে আমি সেই দাদুর কথা জিজ্ঞাসা করি। তো সে মানে আমার ফ্রেন্ডটি যেটা বলে সেটা শোনার পর আমি অনেক বেশি ভয় পেয়ে যাই। আমার ফ্রেন্ডটি বলে যে আমার আসার প্রায় 3 সপ্তাহ আগে সেই দাদু মারা যায়, অত্যাধিক মাদক পান করার ফলে সে মারা যায়। তো তা শোনার পর আমি অনেক বেশি ভয় পেয়ে যাই এবং আমি সেই ঘটনাটি মানে পুরো ঘটনা আমি আমার ফ্রেন্ডকে বলি। তো আসলে ভাই সে মানে প্রথম নেক্সট যেদিন ঘটনা ঘটে সে আমাকে বলে যে পার্টস না আনাতে আমি আগের ঘটনা যেদিন ঘটে সেদিন আমি বেঁচে যাই। আসলে পার্টস না আনাতে পার্টসটিতে এমন কি ছিল যে সে দাদুটি অনেক ভয় পেয়েছিল বা সে দাদুটি কিছু আমি করতে পারিনি। আসলে আমি যে চাকরিটা করি, চাকরিতে মানে যে রুমে থাকি, তো সেই রুমের চাবি আমার মানে কাছে আসে এবং সেই চাবিটিতে একটি ভগবানের লকেট লাগানো থাকে এবং সেই চাবিটি এনি টাইম আমার পার্সে থাকে। সেদিন আমি পার্স নিয়ে আসি, প্রথম যেদিন মানে ক্যারম খেলতে যাই সেদিন পার্স আমি নিয়ে আসি, বাট সেকেন্ড যেদিন আমি ক্যারম খেলতে যাই সেদিন আমি পার্সটি আমার সাথে থাকে না, যার কারণে হয়তো মানে সেই যে হোক দাদু বা যে হোক জানি না সে অপরাধটি মানে আমাকে ধাওয়া করে। তো এই ছিল লাস্টের ঘটনা এবং এরপর আমার সাথে অনেক ধরনের অনেক ঘটনা ঘটে ছোট মোটো, তো সময় পেলে শেয়ার করবো। আসসালামু আলাইকুম লিসনার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যিনি আমাকে শেয়ার করেছেন ঘটনা, তার ব্যাপারে আমি কিছু বলছি না। তিনি তার এবং তার পরিবারের সাথে সম্পূর্ণ ঘটে যাওয়া ঘটনা শেয়ার করেছেন যেটা ঘটে যায় 2022 সালে। তো এরকম ঘটনাটা যে 2022 সাল এবং প্রতিদিনের মতোই স্বাভাবিক জীবনযাত্রাই চলছিল। ঢাকার কোনো একটা আবাসিক এলাকায় তাদের বাড়ি ভাড়া মানে তারা ভাড়া থাকতো এবং তাদের পরিবারটা হচ্ছে জয়েন্ট পরিবার। যেহেতু তাদের পরিবারের সদস্য সংখ্যা বেশি, তাই একটু বড় বাসা তাদের সবসময় প্রয়োজন ছিল। তো তারা যখন যে বাসাটায় ছিল সেই বাসাটা তাদের জন্য বেশ ভালো ছিল। সে বাড়ির বাড়িওয়ালা আমেরিকায় থাকতো এবং বাড়ি দেখাশোনার জন্য একজনকে দায়িত্ব দেওয়া ছিল। তো বাড়িটার দায়িত্বরত ব্যক্তিটা খুব একটা ভালো ছিল না। তাদের ওই যিনি ঘটনা পাঠিয়েছেন তার থেকে এই লোক ভাড়া সংগ্রহ করতেন, কিন্তু সে প্রায়শই হিসাবে গরমিল করায় তাদের থেকে ঠিকই ভাড়া সংগ্রহ করতো, কিন্তু তা বাড়িওয়ালা অবধি পৌঁছাতো না, মানে প্রপারলি পৌঁছাতো না। তাদের কাছ থেকে যেটাতে সে নিত সেটা তিনি বাড়িওয়ালার কাছে সম্পূর্ণটা দিত না। এই বিষয়টি নিয়মিত হয়ে যাচ্ছিল একটা সময়। তো হঠাৎ করে বাড়িওয়ালা সিদ্ধান্ত নেয় যে ফ্ল্যাটটি তিনি বিক্রি করে দিবেন। এই জন্য তাদেরকে একটা নোটিশ দিয়ে দেওয়া হয় যে তাদের বাসাটা খালি করতে হবে। এই নোটিশটা তাদের জন্য একটু বেশি ঝামেলাকর হয়ে যায়। হঠাৎ করে এই নোটিশটা তারা পাবে, তারা জিনিসটা চিন্তা করেনি। তো হঠাৎ করে এই নোটিশটা দেওয়ার পরে তারা আগামী পরের মাসে বাড়িটা ছেড়ে দেয়। আর ওই মাসটা ছিল জানুয়ারি মাস। তার মানে ফেব্রুয়ারি মাসে তাদের বাসাটা খালি করে দিতে হবে। তো হঠাৎ এমন নোটিশ পেয়ে তারা বেশ অসহায় হয়ে যায়, কারণ হঠাৎ করে বাসা পাওয়া তো সম্ভব না। এত বড় বাসা খুঁজে পাওয়াটা বেশ মুশকিল এবং সব দিক থেকে মিলানোটা আরো বেশি মুশকিল। তো ঢাকা শহরের সব দিক দিয়ে পারফেক্ট বাসা তারা খোঁজা শুরু করে, কিন্তু আসলে উপায় ছিল না। দীর্ঘদিন থাকার পরে ওই বাড়ি ভাড়ার সাথে চুক্তি করা, তারা একটা সময় চুক্তি হয়ে গেছিল, যেটা চুক্তি ছিল সেটা বন্ধ হয়ে গেছিল, মানে সেটা শেষ হয়ে গেছিল। তো তারা নিরুপায় হয়ে বাসা খুঁজতে থাকে। বাসা একটা সময় দেখে যে একটা ছোট বাসা বড় বাসা মিলছিল না। তো তাদের তাড়াহুড়া দেখে কিছু মানুষ বুঝতে পারছিল তারা যে আসলে নিরুপায় হয়ে গেছে। অবশেষে
15 থেকে 20 দিন অনবরত তারা বাসা খোঁজায়। বাসা খোঁজার পর একটা বাসা পায়, বেশ সুন্দর বাসা, এবং নতুন করে রং টং করা, পরিপাটি করে সাজানো। দিনের বেলা বাসাটির সন্ধান পেলেও তাদের বাবা বাসাটা দেখতে যায় রাতের বেলা, কারণ তারা দুজনেই চাকরিজীবী। অফিস থেকে ফিরে তারা রাত 8টা থেকে 8:30-এর দিকে সেই বাসার বাড়িওয়ালাকে ফোন দিলে বাসায় যাওয়ার জন্য বলেন যে আমরা বাসাটা দেখতে আসবো, আপনি দরকার হলে একটু সময় আসেন আর কি। তখন তারা সেই বাসাটার সামনে উপস্থিত হয়। তো বাড়িওয়ালা একজন বৃদ্ধ, তার বাড়িওয়ালা ছিল একজন বয়স্ক লোক, ওনার সাথে বেশ কিছুক্ষণ কথা বলা হয় এবং তারা ফ্ল্যাটের ভেতর ঢোকে। এবং সেই আঙ্কেল, মানে সেই ভদ্রলোক যিনি বাসার মালিক এবং যিনি আমাদের ঘটনা পাঠিয়েছেন, তার বাবা একসাথে বাসার ভেতরে ঢোকেন। ফ্ল্যাটে ঢোকার সাথে সাথেই তার বমি চলে আসলো, সাথে সাথে বমি করে দেন। বিকট একটা পটকা গন্ধ, পেটের ভিতর নাড়ি বুড়ি বের হয়ে যাওয়ার মতো উপক্রম। আসলে অনেকদিন কোনো বাসায় না থাকলে এরকম হতে পারে। অনেকদিন কোনো বাসায় না থাকলে দেখা যায় যে বাসাটা বদ্ধ হয়ে আছে, পটকা গন্ধ বেরোচ্ছে। অনেক সময় অনেক ক্ষেত্রে বাড়িওয়ালারা কিন্তু মাঝে মাঝে বাসায় ঢুকে জানালা খুলে দেয় হাওয়া বাতাস ঢোকার জন্য, তো এরকম কিন্তু খুবই কম। কিন্তু বিশ্রী গন্ধটা এতটাই বিশ্রী ছিল যে এরকম বিশ্রী গন্ধ আসলে কোথাও তিনি আগে কখনো পাননি, এবং এতটাই বিশ্রী যে মনে হচ্ছিল যে বাসাটার মধ্যে কেউ আত্মহত্যা করেছে, লাশটা পচে গেছে, পটকা লাশের গন্ধ আসছে, পচা লাশের গন্ধ। তিনি আর সেখানে থাকতে না পারে সেখান থেকে বের হয়ে আসেন। আসলে গন্ধ যেটা, সেটা তিনি একাও পাননি, তারা বাবাও পেয়েছিল। তো সে আঙ্কেল থেকে জিজ্ঞেস করতে বলে যে অনেকক্ষণ বন্ধ ছিল, এক্স্যাক্টলি এরকম গ্যাস তৈরি হয়েছে। তো বাড়িটা বাইরে থেকে নতুন রং করা অবস্থায় বেশ সুন্দর লাগলো, ভেতর থেকে খুব যে অবস্থা ভালো ছিল না, বোঝা যাচ্ছিল যে বাড়িটা বেশ পুরাতন। তবে তাদের সকল অপশন মিলে যাওয়াতে তারা আসলে আর আপত্তি করেনি, কারণ বাড়িটা পুরাতন হলো, বাড়িটা সব অনেক বড়, আর তাদের কাছে সময় নাই, এই অল্প সময়ের মধ্যে তাদের বাসাটাতে ঢুকতে হবে। তো ওই পরের দিনই তার বড় ভাই যে ওই বাড়িতে অ্যাডভান্স করে আসে। তো তারা চিন্তামুক্ত হয়ে বাসার সব আসবাবপত্র গোছানো শুরু করে, এবং একটা সময় দেখতে দেখতে মাসের 30 তারিখ চলে আসে। তারাও প্রস্তুত বাসা বদলানোর জন্য। তাদের লোক দিয়ে সম্পূর্ণ বাসাটা পরিষ্কার করায় যাতে কোনো গন্ধ না থাকে। কিন্তু বাসা পরিষ্কার করানোর জন্য যাদের ঠিক করা হয়েছিল, তাদের অভিজ্ঞতাটা শোনার পর তাদের মাথা গরম হয়ে যায় যে এইটা কি ধরনের। তারা অবাক হয় কিন্তু আসলে পাত্তা দেয় না। তারা কিছু অভিজ্ঞতা শেয়ার করেছিল, তারা বাসা পরিষ্কার করেছে। তো তারা বলেছে যে তারা যখন সম্পূর্ণ ফ্ল্যাটটা পরিষ্কারের কাজ করছিল, এর কয়েক মিনিট পর সেই ফ্ল্যাটের মধ্যে সেই গন্ধটা পুনরায় চলে আসে, যে পটকা গন্ধটা, লাশ পচা গন্ধটা পুনরায় চলে আসে। গন্ধটা এমন যে এই গন্ধটা এক পাশ থেকে আরেক পাশে মুভ করছিল। এক রুমে থাকলে ওই রুমে নাই, ওই রুমে থাকলে পাশের রুমে যে গন্ধটা পাওয়া যাচ্ছিল, আবার পাশের রুমে গেলে গন্ধটা মুভ করে অন্য জায়গায় চলে আসছিল। তারাও ভাবে যে অনেকদিন বন্ধ ছিল, তাই মনে হয় গন্ধটা যাচ্ছে না, পরে ঠিক হয়ে যাবে। তো সবকিছু শেষ করে একদিনের কষ্টে তারা বাসাটা আসলে বদলে ফেলে। তো বাসা বদলানোর পর বিভিন্ন কাজের মধ্য দিয়ে প্রায় 4-5 দিন চলে যায়। আসলে বাসা বদলানো তো মুখের কথা না, যারা বাসা বদলায় তারা জানেন যে বাসা বদলানো কত কঠিন, আর ওনাদের মতো এত বড় ফ্যামিলির বাসা বদলানো আরো বেশি কঠিন। আর এই 4-5 দিনের কথা তারা বেশ টায়ার্ড ছিল, এবং এই 4-5 দিন পরে এই বাসাটা যে কয়দিন স্পেন্ড করেছে, 4-5 দিন, তারা আসলে শান্তিতে ছিল, কোনো সমস্যা ছিল না। আর এরকম দুরবস্থা যে অপেক্ষা করছে এটাও তো তারা আসলে জানতো না। পরের দিনগুলো ছিল তাদের জন্য বিভীষিকাময়, এক একটা দিন এক একটা বিভীষিকাময় দিন। প্রথম যে বিষয়টা অনুভব করে তারা সেটা হচ্ছে ফেব্রুয়ারির 5 তারিখে, শনিবার ছিল। আর শনিবার তার অফিস, যিনি ঘটনা পাঠিয়েছেন, তার অফিস সাপ্তাহিক বন্ধ থাকায় তারা ওই দিনটা বাসায় ছিল। তো বসন্তের ঠিক আগ মুহূর্তে স্বাভাবিক গরম পড়বে, এটা সবাই জানে। তবে এই বাসায় কয়েকটা বিষয় ছিল উল্টা। অফিস না থাকায় সারাদিন বাসায় থাকার সিদ্ধান্ত যেহেতু নেওয়া হয়েছিল, তাই ঘুমিয়ে পার করার ইচ্ছা ছিল দিনটা। রাতে যেহেতু প্রপারলি ঘুম হয়নি, কারণ বাসার সামনে রাস্তায় মরাগলি নামে সব রাস্তা, এই বাসাটার সামনে যে রাস্তাটা ছিল সবাই মরাগলি বলে, মানে পাশে 2টা বাসা আছে, এরপরে রাস্তাটা শেষ, তাই বাতাস চলাচল খুব একটা কম। এসি ছাড়লেও কেন জানি তেমন কোনো সাপোর্ট দিত না, মানে যতই টেম্পারেচার কমাতাম গরম ঠিক তেমনই থাকতো ওই জায়গাটায়। আর এমনও না জিনিসটা রাতে হচ্ছে বা রাতে ফিল করা হচ্ছে। তিনি দিনের বেলাতে তো বাসায় আছেন, তো তিনি না ওই ঘুমানোর প্ল্যান করেছিলেন। তো রুমের মধ্যে এসি আসলে অন না করে সে ঘুমিয়ে পড়েন। এসি যেরকম গরম পড়ছিল তাতে এসি অন করার কথা, কিন্তু এখানে ওই এতটাই ঠান্ডা লাগছিল যে এসি লাগেনি। তো তিনি ধরে রাখতে পারেন দিনের বেলা কাঁথা নিয়ে তাকে সে ঘুমিয়ে যায়।
তো একটা সময় তিনি ভাবতে লাগে যে ভুলে মনে হয় এসি, একটা সময় এত ঠান্ডা লাগতে থাকে যে তার চিন্তা হয় যে ভুলে মনে হয় এসি অন হয়ে গেল কিনা। তো তিনি ঘুম থেকে ভেঙে চোখ খুলে এসির দিকে তাকিয়ে দেখে যে এসি তো বন্ধ, এবং আশ্চর্য বিষয় ওই সময় কারেন্টও নেই, আইপিএস দিয়ে শুধু ফ্যান চলছে। তাহলে এত ঠান্ডা কেন? ব্যাপারটা নিয়ে তাকে স্ত্রীকে জিজ্ঞেস করলে তার স্ত্রী বলে, এমনই তো ঠান্ডা থাকে প্রথম দিন, এই বাসায় প্রথম দিন থেকে এরকম ঠান্ডাই, তবে সবসময় নাকি এরকমটা হয় না, গত 5 দিনে মাত্র 3 দিন নাকি এমনটা হয়েছে। তো তিনি আসলে চিন্তা করেন যে হয়তো ওয়েদার চেঞ্জ হচ্ছে, এই জন্য আর মাথায় তিনি ঘামান না। এটা হচ্ছে ফেব্রুয়ারি 7 ঘটনা। তার মা, তার বোন, তার নানা বাড়ি যায় 6 তারিখ। বাসায় সবাই মানে তিনি, তার বাবা আর তার ভাই যার যার কাজে ছিল। তো অফিসে ছিলেন তিনি, হঠাৎ বাসা থেকে স্ত্রী তার ফোন আসে। ফোন ধরতে সে চিৎকার করে কাঁদতে থাকে এবং দ্রুত তাকে বাড়িতে যেতে বলে। আসলে এই চিৎকার করে কান্নার ফাঁকে তিনি আসলে কোনো কথাই বলতে পারছিল না, এবং তার অফিস থেকে তার বাসার দূরত্ব মাত্র 10 মিনিট, মানে কাছেই একদম। তিনি কয়েকবার জিজ্ঞাসা করলেও তার স্ত্রী এমনভাবে কাঁদছিল যেন ফোনের উপর থেকে বুঝতে পারছিলাম যে সে বলার পরিস্থিতিতে নেই। তিনি দ্রুত অফিস থেকে বাসায় এসে নক করাতে সে গেট খোলে। তখন তিনি যে অবস্থায় পায়, আসলে সে অবস্থায় তিনি তার স্ত্রীকে কখনো দেখেনি। একদম ভয়ে আড়ষ্ট হয়ে আছে, মানে বাড়ি থেকে কেউ ডাকাতি করতে এসছে। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, তাকে শান্ত করলাম। তখন যখন সে কিছুটা স্বাভাবিক হয়, তখন আমি আসলে তাকে প্রপারলি জিজ্ঞেস করি যে কি হয়েছে, তুমি এত ভয় পাচ্ছ কেন? এরপর সে যা বলল তা আসলে বিশ্বাস করাটা কষ্ট, কিন্তু কয়েকদিনের ইনসিডেন্ট এবং কয়েকদিনের ঘটনাগুলো জিনিসগুলো আসলে মিলাতে হেল্প করছিল। যাই হোক, তার স্ত্রীর জবানে সেদিনের কান্নার কারণ বলতে ব্যাপারটা এমন হয়েছিল যে তারা যেহেতু জয়েন্ট ফ্যামিলি, সকাল 11টা বাজে বাসার কাজ শেষ করে তার ভাবি বাচ্চাকে স্কুল থেকে আনতে বের হয়ে যায়। তার ছোট মেয়ে বায়না ধরায় তাকেও সাথে করে নিয়ে যায়। তো তিনি তার হাতের টুকিটাকি কাজ শেষ করে, মানে যিনি ঘটনা পাঠিয়েছেন তার স্ত্রী তখন বাড়িতে একা, টুকটাক কাজ শেষ করে রুমে এসে তখন তিনি রেস্ট নিতে থাকেন। আর কখন যে তার চোখ লেগে যায় তিনি বলতে পারেন না। আর তিনি যখন ঘুমাচ্ছিলেন তখন হঠাৎ শুনতে পান ঘরের মধ্যে একটা বাচ্চা দৌড়াদৌড়ি করছে। তো তিনি রুমে শুয়ে ভাবতে থাকেন হয়তো মাইশা খেলা করছে। মাইশা হচ্ছে তার বড় ভাইয়ের মেয়ে, মানে তার ওই যিনি ঘটনা পাঠিয়েছেন তার বড় ভাইয়ের মেয়ে। সে তো ওই বাসায় মানে একটাই বাচ্চা, তো দৌড়াদৌড়ি করছে। তিনি যখন চিন্তা করেন যে যেহেতু বাচ্চাটা খেলছে, তখন তিনি রুমের থেকেই বলতে থাকে, মাইশা তুমি কিন্তু ব্যথা পাবে, পরে মা কিন্তু এসে বকা দিবে তোমাকে। তো আসলে এটা বলার পরেও তিনি বললেন যে মাইশা এখানে আসো, আমার কাছে আসো। কিন্তু তার কথায় কোনো কাজ না হয় তিনি মাইশাকে থামাতে যাবে, যে দৌড়াদৌড়ি করছে, হঠাৎ করে ব্যথা পেলে তো সমস্যা। তো তখন মনে পড়ে সে যখন উঠে রুমের মধ্যে যখন দেখে বাসাটা কেউ নাই, তখন তার চিন্তা হয়, আরে মাইশা তো ওর মায়ের সাথে ঋতুকে আনতে গেছে, তাহলে ঘরে ছিল কে, ঘরে এমনটা করছে কে? তিনি সম্পূর্ণ ফ্ল্যাট খোঁজেন কিন্তু কাউকে খুঁজে পান না। আবারও রুমে এসে বসে তিনি টিভি দেখা শুরু করলে পুনরায় তিনি ওই টিভির শব্দের মাঝেই স্পষ্ট আগের মতো মাইশার খেলার শব্দ পেতে থাকে। এবার তার মনের মধ্যে ভয় ঢুকে যায়। তিনি ধীরে ধীরে ফ্ল্যাটের অপর প্রান্তে যাওয়া মাত্রই তার মনে হলো তাকে দেখে কিছু একটা কালো কি যেন দ্রুত হাওয়ার মধ্যে বারান্দার দিকে ছুটে গেল। জিনিসটা কি ছিল তা যাচাই করার জন্য বারান্দা অবধি যাওয়ার সাহস ছিল না তার। তখনই তার হাত পা কাঁপা শুরু করে দেয়, আর 1 সেকেন্ড দেরি না করে তিনি সাথে সাথে তার হাজবেন্ড, মানে যিনি ঘটনা পাঠিয়েছেন, তাকে ফোন দেন এবং তার ঘরে এসে দরজা লক করে তিনি বসে থাকেন। রুমে আসার পর মনে হচ্ছিল যে শব্দটা আবারও বাইরে হচ্ছে। বাচ্চারা যেমন দৌড়াদৌড়ি করলে স্কুলের মধ্যে একটা শব্দ হয়, তেমন শব্দ হচ্ছিল বাসার মধ্যে। আর তখন একটাই দোয়া করছিল আল্লাহর কাছে যে তার হাজবেন্ড যেন, মানে যিনি ঘটনা পাঠিয়েছেন, তিনি যেন তাড়াতাড়ি বাসায় চলে আসেন। তার স্ত্রীর কাছে এমন কিছু শুনবেন তিনি এটা কোনো কল্পনা করেননি। তো তার স্ত্রীকে তিনি শান্ত করেছেন, মনে হয়তো রাতে ঘুম হচ্ছে না, এই জন্য হয়তো তোমার হ্যালোসিনেট হচ্ছে, তুমিও রেস্ট নাও, আমি বাসায় আছি। কিন্তু তার ভয়ার্থ চেহারা আসলে তাকে বিশ্বাস করতে বাধ্য করেছে যে কোনো সমস্যা আছে হয়তো, নইলে এরকম ব্যাপার এরকম ভাবে আমার স্ত্রী তো ভয় পাওয়ার কথা না, মানে তিনি এটা বলেছেন। তো সেদিনের মতো তিনি ব্যাপারটা তাকে ভুলে যেতে বলেছেন এবং সে নিজেও ভুললেও বেশ ভয়ে ভয়ে থাকতো, কারণ জিনিসটা ঘটছে তাদের বাসায়। তো তিনি বুঝতে পারছিলেন জিনিসটা আসলে নর্মাল না, এটা একদমই বোঝা যাচ্ছিল। ঠিক তার পরের দিনের ঘটনা, দিন হচ্ছে ফেব্রুয়ারি 8 তারিখ। তাদের বাসায় পাখি পোষার শখ ছিল, তার আবার পাখি পোষার শখ ছিল, অভ্যাস ছিল।
এই বাসায় পাখিগুলো বারান্দায় রাখা হয়েছিল। তো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বারান্দায় তাদের বাসার পাখির খাঁচার সামনে যেতেন। তো পাখিগুলোতে খাবার দিতেন এবং পানি বদল করতেন। তো তিনি খাঁচার সামনে গেলেই পাখিগুলো কিচিরমিচির শুরু করে দেয়। সেদিন সকালে যখন তিনি যখন সামনে যান, তিনি দেখেন পাখিগুলো কিচিরমিচির শুরু করলো, একটি পাখি খাঁচার ভিতরে নিচে পড়ে আছে। তো এটা তাকে একটু অবাক করে দেয়। তিনি কয়েকবার ডাকার পরও কোনো সাড়া শব্দ না পেয়ে কি সমস্যা হয়েছে দেখার জন্য পাখিটাকে খাঁচা থেকে বের করেন। পাখিটাকে হাতে নিয়ে রীতিমতো থ হয়ে যান। বিষয়টা এমন ছিল যে পাখিটার দেহের সাথে মাথাটা বিচ্ছিন্ন ছিল। তিনি তাৎক্ষণিক আশেপাশে দেখার চেষ্টা করেন যে মাথাটা কোথায়। বারান্দার কোনো এক কোনায় যে দেখেন পাখিটার মাথাটা পড়ে আছে, পাখিটার দেহটা ভেতরে, মাথাটা বাইরে। এটা তিনি মিলাতে পারছিলেন না। এটা কিভাবে সম্ভব? পাখিগুলো যদি নিজেরা খাঁচার মধ্যে মারামারি করে আহত হতেন, তাহলে বিচ্ছিন্ন মাথাটা খাঁচার ভেতরে থাকবে, খাঁচার বাইরে তো প্রশ্নই আসে না। তাছাড়া দেখে মনে হচ্ছে পাখিটার দেহ থেকে মাথাটা এমনি এমনি হয় নাই, মনে হচ্ছে হ্যাচকা টান দিয়ে ছিঁড়ে ফেলা হয়েছে। আসলে পাখিটার এই অবস্থা দেখে নিজেকে কন্ট্রোল করে রাখা সম্ভব হয়নি তার। আর তার পাখি পোষার কিন্তু ভালোই শখ ছিল। বিড়াল বন্য কিছু খাঁচা পর্যন্ত পৌঁছানো সম্ভবই না, কারণ এটা সম্ভবই না। আর এটা সম্পূর্ণটা নেটে ব্লক করা, কোনো জায়গার গ্যাপ ছিল না, কোনো খারাপ জায়গায় কোনো খারাপ ছিল না। তাহলে কিসের কাজ এটা তিনি ভেবে পাচ্ছিলেন না। তারপরও যখন তিনি তার খাঁচার জায়গা বদল করেন, তখন পাখিগুলোকে আবার বারান্দায় রাখেন। পাখিগুলো সেই খাঁচার কলসের মধ্যে ঢুকে বসেছিল। ছোট ছোট পাখি তো খাঁচার কলসের মধ্যে ঢুকে বসেছিল। মনে হচ্ছিল যেন কেউ ওদের মারতে আসবে, ওরা এতটাই ভয় ছিল। আর রাত হলেই পাখিগুলো ডাকাডাকি শুরু করে দেয়। আর এমনটা আগে কখনো হয় নাই। খুব ছোট থাকতে এই পাখিগুলো তার কাছে ছিল। তিনি ভাবলেন হয়তো পাখিগুলো নতুন বাসায় থাকতে চাচ্ছে না, তাই তার বড় ভাইয়ের বন্ধুকে ফোন দিয়ে পাখিগুলোকে তার কাছে দিয়ে আসা হয়, মানে পাখিগুলো অ্যাটলিস্ট কারো জায়গায় হেফাজতে থাকুক। এরপরে 8 থেকে 9 দিন কারোর সাথে কিছু না ঘটলেও সমস্যাটা শুরু হয় যিনি ঘটনা পাঠিয়েছেন তার সাথে। আমরা তার নাম কবির দিতে পারি, কবির ভাইয়ের সাথে। নতুন বাসায় যাওয়ার পর থেকেই কবির ভাইয়ের আসলে স্বভাবে পরিবর্তন চলে আসে। তিনি কারোর সাথে ভালো মতো কথা বলতেন না, আগের মতো কথা হতো না, ভালো কথাও তেমন একটা সহ্য হতো না। প্রায় সময় কারো না কারোর সাথে তার ঝগড়া বাঁধত, মানুষের সাথে ঝগড়া বাঁধত, বাইরে ঝগড়া বাঁধত। পরিবারের মানুষগুলোকে একটা সময় তার কাছ থেকে সরে যেতে লাগলো। কবির সাহেবের স্ত্রীও তাকে দেখলে ভয়ে ভয়ে থাকতো। এসব দেখে আসলে তার অনুশোচনা তো হতো না, বরং তার মধ্যে একটা মজা কাজ করত। তবে কবির সাহেব এমনটা কখনোই ছিলেন না। বাসার সবাই তার এমন বদলে যাওয়া অবস্থা দেখে বেশ অবাক ছিল। তো একদিন তার বাবার সাথে হয়তো ঝগড়া বেঁধে যায়। তো ঝগড়ার পরিস্থিতি এমন যে তিনি কয়েকবার তার সীমা লঙ্ঘন করে ফেলেন। হঠাৎ এমনটা হয়, তার বাবাও বেশ চিন্তায় পড়ে যান, কবির সাহেবের বাবা। এমনি একদিন রাতে অহেতুক তার স্ত্রীর সাথে ঝগড়া শুরু হয় এবং একটা সময় কবির সাহেব রুম থেকে বের হয়ে সোফায় যে ঘুমাতে চলে যান। তো মাঝরাতে কবির সাহেবের পানি পিপাসা লাগে। তার ঘুম ভেঙে গেলে তিনি পানি খেতে ডাইনিং রুমে যান। পানি খাওয়ার সময় তার চোখ পড়ে রান্নাঘরে। তিনি দেখেন রান্নাঘর থেকে বাচ্চা কেউ একজন উকি দিয়ে তার দিকে তাকিয়ে আছে। বাচ্চাটার চোখগুলা জলজল করছিল, যেরকমটা জলজল করে রাস্তার মধ্যে। আপনারা যদি অন্ধকার রাস্তার মধ্যে যদি কুকুর অথবা শেয়ালের মধ্যে ডিপার মারেন, গাড়ির লাইট মারেন, বা দেখবেন যে তাদের চোখগুলো জলজল করছে। এই অন্ধকারের মধ্যেও আমি দেখলাম সেই বাচ্চার চোখগুলো জলজল করছিল, এটা তিনি বলেছেন। তো এটাকে কবির ভাই স্বাভাবিকভাবে নেয়। তিনি বলেন যে আমি ভাবলাম হয়তো ভাই আর ছোট বাবুটা রুম থেকে বের হয়ে গেছে, তাই মায়েশা ওখানে হয়তো বা দুষ্টমি করতে পারে। কিন্তু এত রাতে মায়েশা এখানে কি করবে? তো তিনি মামুনি বলে রান্নাঘরের লাইটটা জ্বালাতে দেখেন যে সেখানে কেউ নাই। এরকম ভাবে বলে মামুনি, এটা বলতে যে দেখেন যে রান্নাঘরে কেউ নাই। তো তিনি লাইট বন্ধ করে আবারও সোফায় এসে শুয়ে পড়েন। কিন্তু ঘুম না আসায় তিনি চোখ বন্ধ করেছিলেন। হঠাৎ শুনতে পান যে রান্নাঘর থেকে কেউ পানি পান করে যেমন শব্দ হয় ঠিক তেমন শব্দ আসছে। তিনি আবারও রান্নাঘরের দিকে তাকান, দেখেন কেউ একটা বাচ্চার আকারের, বাচ্চার হাইটের তার সামনের দিকে তাকিয়ে আছে। তিনি তার রুমের লাইট অন করতেই সেই আলোতে রান্নাঘরের কাউকে দেখতে পেলেন না। তিনি ভালো মতো দেখার জন্য রান্নাঘরে ঢুকে চেক করবেন, এমন সময় তিনি দেখেন রান্নাঘরের মেঝেতে অনেক পোকা। এই পোকাগুলো ডিফারেন্ট পোকা। এই পোকাগুলো কবির সাহেব আগে কখনো দেখেন নাই। তিনি চিৎকার দিয়ে সবাইকে ডেকে মাঝরাতে ঘুম থেকে ওঠান। তো যেহেতু জয়েন্ট ফ্যামিলি বাড়ির সবাই তার চিৎকার শুনে
সাথে সাথে তার তার স্ত্রী সবাই মনে করেন যে তিনি তার ওয়াইফের সাথে ঝগড়া করছেন, সবাই উঠে যান। তো তার বাবা উঠে আমাকে তাকে বলতে থাকেন যে তুই কি আমাদের শান্তি দিবি না নাকি, তোর কি সমস্যা, এমন করছিস কেন। তিনি তার সবাইকে রান্নাঘরের দিকে তাকাতে বলে সবাই যখন রান্নাঘরের দিকে তাকায়, সাথে সাথে বাচ্চাগুলো চিৎকার দিয়ে ওঠে, তার ভাই, তার বাবা। আর তিনি কিভাবে কি করবেন ভেবে না পেয়ে তারা কাপড়ে কেরোসিন তেল দিয়ে আগুন জ্বালিয়ে দেন, আর সেই কাপড় দিয়ে পোকাগুলোকে মারতে থাকে। পোকাগুলো যখন পুড়ছিল তখন একটা গন্ধ আসছিল সেখান থেকে। তবে এক অবাক করার বিষয় হলো গন্ধটা ছিল মানুষ পোড়ার গন্ধ। স্পষ্টভাবে তিনি টের পান এটা মানুষ পোড়ার গন্ধ, কারণ 2017 সালে তার এক হিন্দু বন্ধুর বাবা মারা যাওয়ার পরে তারা সেই শেষকৃত্য অনুষ্ঠানটিতে যান শ্মশানে। সে অভিজ্ঞতা থেকে তারা বলতে পারেন যে এটা মানুষ পোড়ানো গন্ধ, এবং এত ছোট পোকা পোড়ানোর পরে এত পটকা গন্ধ আসবে না, এত বেশি গন্ধ আসবে না। তো তারা আগুন দিয়ে সেই পোকাগুলোকে যতই পুড়াচ্ছিলেন ততই বিকট গন্ধ এবং বিকট রূপ ধারণ করছিল। মনে হচ্ছিল যে সেখানে তারা কোনো পোকা নয়, সেখানে মানুষ পোড়াচ্ছে তারা। একটা সময় সহ্য করতে না পেরে তার ভাবি বমি করে দেয়। কোন রকম 2 ঘন্টার প্রচেষ্টায় তারা সবগুলোকে পোকা মেরে রান্নাঘর পরিষ্কার করে এবং একটা সময় টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন তার বাবা তাকে আলাদা করে ডেকে নিয়ে বলে, তিনি বলেন গত রাতে পোকাগুলোকে পোড়ানোর সময় যে গন্ধ আমরা পেয়েছি সেই গন্ধ প্রায় সময় মাঝরাতে পাওয়া যেত, কিন্তু কারোর সাথে তিনি ব্যাপারটা শেয়ার করেননি, কারণ এই বয়সে তারা এমন কথায় হয়তো পরিবারের অন্যরা বিরূপ মন্তব্য ধারণ করতে পারে মনের ভেতর। আর এই জিনিসটা অবাক করার কারণ ছিল, কারণ এই গন্ধটা ঠিক সেরকম লাগে যেরকমটা প্রথম বাসায় যেদিন সে নিতে আসে, দেখতে আসে, সেদিন এইরকম গন্ধটা তিনি পেয়েছিলেন। তো তার বাবা বলেন যে কিছুদিন আগে তার বাবা টয়লেটের ট্যাপে পানি পড়ার শব্দ পাচ্ছিলেন। তো বাবা ট্যাপটা বন্ধ যখন টয়লেটের সামনে যান তখন দেখেন টয়লেটের দরজাটা না ভিড়ানো ছিল এবং ভেতরে লাইট জ্বলছে। যখনই তার বাবা দরজাটা ধাক্কা দিয়ে খোলেন, তার বাবা ভেতরে দেখেন 3 থেকে 4 ফিট উচ্চতার একটা বাচ্চা, সম্পূর্ণ শরীর একদম ঝলসে গেছে। দেখে মনে হচ্ছিল সে বালতি থেকে মগে করে পানি নিবে, মানে এমন সময়ই তার বাবা দরজাটা খুলেছে। তার বাবাকে দেখে সেই বাচ্চাটা সজোরে দরজাটা লাগিয়ে দেয়, ধাক্কা দেয়। তার বাবা ভয়ে পেছনে চলে আসে। পুনরায় বাবা সাহস করে যখন দরজাটা খুলে দেখেন ভেতরে আর কেউ নেই। এটা তার বাবার সাথে ঘটে যাওয়ার পর তার বাবা বেশ চিন্তিত ছিল। আসলে এটা বলার মতো অবস্থা না। আপনি যদি আপনার বাসার মধ্যে হঠাৎ করে বাথরুমে যাবেন চিন্তা করলেন রাতের বেলা, এবং সেই বাথরুমের লাইটটা বন্ধই ছিল, আপনি যখন জ্বালালেন, উঠে দেখলেন বাথরুমের দরজাটা ভিড়ানো এবং লাইট জ্বালানো, আপনি তো এটা তো মনের অজান্তেই আপনি খুলে যখন দেখবেন একটা 3-4 ফুটের একটা মানুষ ঝলসে যাওয়া শরীর নিয়ে মগ থেকে পানি নিতে যাচ্ছে, এবং সেটা চোখাচোখি হয়ে যায়, হঠাৎ করে অবাক হয়ে যাওয়ার মতো 2 পাশ থেকেই, তখন ভয় লাগবার কথা। তো পরের দিন সকালবেলা, আসলে পরের দিন এটা ফেব্রুয়ারি 22 তারিখের ঘটনা। তো রাতে খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো রুমে যে শুয়ে পড়ে। তো হঠাৎ এসি থাকার পরও কেন জানি রুমটা তখন গরম লাগছিল। সকালে অফিসের কথা ভেবে আসলে কবির সাহেব কিছু না চিন্তা করে শুয়ে পড়ে। তবে এটা বুঝতে পারছিলেন যে তার পাশে থাকা তার ওয়াইফ ঘুমাতে পারছে না। তিনি কয়েকবার জিজ্ঞেস করেন কি হয়েছে বলতো, আর সে কোনো উত্তর দেয় না। প্রতিবারই বলে কিছু না, ঘুম আসছে না। তবে সে যে একজন মানুষ ছিল যে রাতের 11টার পর কখনোই জেগে থাকতো না। পরদিন সকালে আমি জানতে পারি সেই রাতে সে ঘুমাই নেই, এবং জানা যায় সে কেন ঘুমায় নেই। তার স্ত্রীর ভাষ্য মতে রাতে যখন তিনি ঘুমানোর জন্য মোবাইলটা রেখে চোখ বন্ধ করেন, তখন শুনতে পান কেউ একজন কাঁদছে তাদের রুমের মধ্যে কাঁদছে। কান্নার শব্দটা ভিন্ন রকমের কান্নার শব্দ। কান্নাটা করুণ স্বরে কান্না, না ছিল খুব জোরে, না ছিল খুব আস্তে। মনে হচ্ছিল কেউ একজন তাকে শোনানোর জন্যই কান্নাটা করছে। তা তিনি যখন সব মিথ্যাভাবে ঘুমানোর চেষ্টা করেন, তখনই তার মনে থাকে যে কাঁদতে কাঁদতে কেউ তার সামনে চলে আসছে। আর এই কান্নাটা একবার তার সামনে আসে, একবার চারিপাশে রুমে ঘুরতে থাকে, একটু দূরে যায়, আবারও কাছে আসে। আর এই কান্নার শব্দটা একদম ফজরের আজান পর্যন্ত তিনি শুনতে পান। অন্য আরেকদিন রাতে সবাই যখন শুয়ে পড়েছে, রাতে তার স্ত্রী পুনরায় কান্নার শব্দ পেয়ে ঘুম ভেঙে যায়। এই করুণ আর্তনাদ শুনলে সহ্য করার মতো না। তার স্ত্রী তাকে ডাক না দিয়ে এই কান্নার উৎস খুঁজতে থাকে। ভালো করে খেয়াল করে দেখে কান্নার শব্দ তাদের রুমের বারান্দা থেকে আসছে। তো তার কবির সাহেবের স্ত্রী আসলে
সাহস করে বারান্দায় যায়। দরজা খুলে যখন উকি দেয়, দেখতে পায় বারান্দার একদম শেষ কোণায় একটা অবয়ব, একটা কেমন কালো কুচকুচে অবয়ব গুটিসুটি হয়ে বসে আছে। সেখান থেকে কান্নার শব্দ আসছে। এটা দেখে সে সাথে সাথে চিৎকার দেয়, আর তার চিৎকারে কবির সাহেবের ঘুম ভেঙে যায়। তখন তাড়াহুড়ো করে সেখানে যায় এবং কাপা গলায় তার স্ত্রীর কাছ থেকে শুনছিলেন যে তার স্ত্রীটা কাপা গলায় বলছে যে এখানে কি আছে দেখো তো। কিন্তু তিনি তাকে দেখেন যেখানে কিছুই নেই। মানে পোড়া গন্ধটা তীব্রভাবে আসছিল। ওই যে পোড়া গন্ধটা সেটা আসছিল, মনে হচ্ছিল যে এই মাত্র এখানে কেউ কিছু পুরানো হয়েছে। তো পরবর্তীতে তার স্ত্রীকে সে শান্ত করে, বোঝায়, কাউন্সেলিং করে এবং ঘরে নিয়ে আসে। সকালে যখন সবাই নাস্তা করছে বসে টেবিলে, তখন তার স্ত্রীর অভিজ্ঞতার কথা বললে তখন সাথে সাথে সবাই হকচকিয়ে ওঠে। তার স্পেশালি তার ভাবি, বড় ভাইয়ের বউ। তিনি বলেন যে গত রাতে তার সাথেও সেই ঘটনা ঘটেছে। তিনি উপলব্ধি করেন যে তার রুমের গেটের সামনে কেউ একজন কান্না করছে, আর যে কান্না করছে তার কান্নার শব্দ শুনে বোঝা যাচ্ছিল একজন মধ্যবয়সী মেয়ে। এই সব কিছুর মধ্যে তার মা, কবির সাহেবের মা নাস্তার টেবিলে শুনছিল। অবশেষে তিনিও বলেছেন গত কয়েকদিন আগে তিনি বিছানায় ঘুমিয়ে শুয়েছিলেন দুপুরবেলা। তিনি টের পাচ্ছেন তার বিছানায় কেউ এসে বলল, কেউ এসে তার বিছানার পাশে এসে বসছে। কেউ যদি শুয়ে থাকে, ঘুমিয়ে থাকে, তো চোখ বন্ধ থাকলে বোঝা যায় যে বিছানায় যদি কেউ এসে বসে আপনি টের পাবেন। তার মাও টের পেয়েছে, তার বিছানায় কাছে এসে বসছে। তো বিছানায় যেমন কেউ বসলে বিছানাটা একটু ডেবে যায়, ঠিক সেরকম ভাবে তো তিনি ভেবেছেন হয়তো মাইশা এসে বসেছে, অথবা মাইশার আশেপাশে খেলা করছে। যখন তার মা, কবির সাহেবের মা, চোখ খুলে মাইশাকে ডাক দিতে যাবে, চোখ খুলেই দেখেন যে সেখানে কেউ নাই। চোখ খুললে আর কিছু দেখতে পান না। কিছু মনে না করে যখন তার মা পুনরায় চোখ বন্ধ করেন, কিছুক্ষণ পর তিনি আবারও ফিল করেন কেউ তার বিছানায় এসে বসলো এবং সাথে সাথেই সেখান থেকে উঠে গেল। পুনরায় চোখ খুলে দেখেন কেউ নাই। দরজাটা মনে হয় মাত্রই কেউ টান দিয়ে চাপিয়ে দিয়ে গেল। মা তখন সাথে সাথে উঠে দরজা খুলে দেখলো কেউ ছিল না, আর কেউ থাকলে অত তাড়াতাড়ি এখান থেকে চলে যাওয়া সম্ভব না। তো এইবার কোনো কিছু অবিশ্বাস করার মতো রইল না, কারণ বাচ্চার সবাই, মুরব্বী থেকে শুরু করে বাচ্চারা পর্যন্ত কোনো না কোনো পরিস্থিতির সম্মুখীন হচ্ছে সবাই। দিন দিন সমস্যা বাড়তে থাকে। মাঝরাতে টেবিল থেকে গ্লাস পড়ে যাওয়ার শব্দ, ডাইনিং টেবিলের চেয়ারগুলো টানা হেঁচড়ার শব্দ, কমন বাথরুম থেকে পানি পড়ার শব্দ, সব মিলে যেন আস্তে আস্তে বাসাটার মধ্যে থাকার অনুপযোগী হয়ে উঠছে। এই বাসায় কেউ আর থাকতে চাইছে না, একা থাকতে চাইছে না। সবাই সময় মিলে থাকলে সমস্যা নাই, একা থাকলে মনে হয় জিনিসগুলোর বেশি ফিল করছে। তার আব্বার ভাষ্য মতে, আমি গ্রামে বড় হয়েছি, জীবনের বেশ কয়েকটা জায়গায় একা থেকেছি, তবে এই বাসায় প্রতিটা মুহূর্ত আমার কাছে এখন ভয়ের হয়ে দাঁড়াচ্ছে। আর তারা ভাইরা মিলে সবাই জিনিসটা ভাবেন যে না, এটা তো আসলে একটা ভয়ের কারণ বাসার প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মেম্বার এই সমস্যার সম্মুখীন হচ্ছে, একই দিনে হচ্ছে। হয়তো এমন অবস্থা যে কেউ কাউকে ভয়ে বলতে পারছেন না, এটা এরকমই হয় সবারই। তো অবশেষে তার আব্বা এলাকার মসজিদের হুজুরের দ্বারস্থ হয়। তো কাউকে না কাউকে খুঁজতে হবে, যেহেতু সবগুলো বিষয় প্যারানর্মাল জিনিসগুলো ঘটছিল তাদের বাসায়। তো হুজুরকে সবকিছু বললে হুজুর বলেন যে উনি এই সকল কাজ আসলে করেন না, তবে ওনার ওস্তাদ এগুলো পারে, বিভিন্ন সময় কাজগুলো করে থাকেন। তো একদিন সময় করে তিনি তার ওস্তাদকে তাদের বাসায় নিয়ে আসবেন। তো 2-3 দিন পর মাগরিবের নামাজের শেষে তার আব্বা তাদের মসজিদের হুজুর এবং ওই হুজুরের ওস্তাদকে নিয়ে আসেন। তো বেশ কিছু সময় ওনারা সম্পূর্ণ ফ্ল্যাটটা ঘুরে দেখেন। তো হুজুর যখন কবির সাহেবের রুমে আসেন, তখন দেখি কিছুটা নার্ভাস হয়ে যাচ্ছেন, আর দ্রুত তিনি তার ঘর থেকে বের হয়ে গেলেন। তো সবকিছু থেকে হুজুর তার কবির সাহেবের আব্বাকে নিয়ে বসেন এবং বলেন যে দেখুন ভাই, আমি তো মোটামুটি সবকিছুই ঘুরে দেখলাম, আর এখানে যে সমস্যা আছে তা কিন্তু সত্য। আর এই বাসার মূল সমস্যা হচ্ছে আপনার ছেলের ঘরটা। সেই ঘরে যাওয়ার পরই তার অস্বস্তি শুরু হতে থাকে এবং সেখান থেকে তিনি দ্রুত চলে আসেন। তো উনি বলতে থাকেন যে আমি যতটুকু বুঝলাম, এখানে একজনকে বন্দী করে রাখা আছে যে সমস্যাগুলো করছে। তাকে পুরোপুরি তাড়ানো সম্ভব কিনা আমি জানি না, তবে আমি চেষ্টা করে দেখব কিছু করা যায় কিনা। তো আজকে আমরা আসি, আমি কয়েকদিন পর ব্যবস্থা নিয়ে আপনাদের জানাবো। এই বলে হুজুর সেদিনের মতো চলে যায়। তো এগুলো জানার পর কবির সাহেব নিজ থেকেই বিষয়টা আরো জানার চেষ্টা করতে থাকে, আর তিনি কয়েকদিন চেষ্টার পর সেই বাসার আসল রহস্যটা বের করতে পারে। আসলে বাসাটা তৈরি করা হয়েছিল 2006 সালে। 2008 সালে এই বাড়িতে নাকি একটা পরিবার থাকতো এবং ঠিক সেই ফ্ল্যাটেই তারা উঠেছেন।
কোনো একটা দুর্ঘটনায় সেখানে আগুন লেগে একই পরিবারের দুজন মারা যায়। সেখানে একটা বাচ্চা আর একটা মধ্যবয়সী নারী ছিল। তো ঘটনাক্রমে বাড়ির পুরুষটা বেঁচে গেলেও পুলিশ তদন্তের মাধ্যমে কয়েকদিনের মাথায় সেই পুরুষটি পালিয়ে যায়। এরপর বাড়িটি বেশ কয়েকদিন ভাড়া হয় না, যার ফলে বাড়িওয়ালা লোন পরিশোধ করতে পারে না। আর একটা সময় ব্যাংক সেই বাড়িটা নিয়ে নেয়, কবজা করে নেয়, কারণ লোন নেওয়া ছিল। দীর্ঘ 12 বছর পর নিলামে বর্তমানে বৃদ্ধ আঙ্কেলটি বাড়িটি কিনে নেয়। এরপর বাড়িটির কিছু কাজ করার পর সেই ফ্ল্যাটের প্রথম ভাড়াটিয়া উঠাবে হিসেবে এই গরিব কবির সাহেবরা ওঠেন। তো কিছুদিন পর হুজুর পুনরায় তাদের বাসায় আসে এবং সাথে ওনার একজন ছাত্র নিয়ে আসেন। হুজুর জানান যে এই ছাত্রের উপর ডাকা হবে, যদি এই বাড়িতে কেউ থাকে সে ছাত্রের উপর ভর করবে। তো হুজুর তার ওনার মতো প্রক্রিয়াটা শুরু করে দেয়। আর এগুলো আমাদের জন্য, মানে কবির সাহেবদের জন্য বলা যায় যে তাদের জন্য এটা জিনিসটা প্রথম জীবনে। আর এই কাজগুলো তার রুমের মধ্যে, কবির সাহেবের রুমের মধ্যে শুরু হয়। তো হুজুর যখন সেই ছাত্রকে ফ্লোরে আসন ধরিয়ে 2 হাত মুঠ বন্দি করে সোজা করে পায়ের উপর রাখতে বলেন আর চোখ বন্ধ করে রাখতে বলেন, এবং তার ছাত্র চোখ বন্ধ করে এভাবে রেখে হুজুর কি যেন বলতে শুরু করেন। শুনে মনে হচ্ছিল কোনো সূরা পড়ছেন। এভাবে বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর হঠাৎ ছাত্রটার সম্পূর্ণ শরীর একটা ঝাঁকি দিয়ে ওঠে। হুজুর তখন সেই ছাত্রকে উদ্দেশ্য করে বলে যে, চলে এসছিস? এত দ্রুত চলে আসলি যে আমি তো ভাবছি আরো পরে আসবি। তখন ছাত্রর মধ্য থেকে বলতে থাকে যে, হুজুর ইয়ার কি করছ আমার সাথে? কেন ডাক দিস সেটা বল আমাকে। হুজুর বলেন, আমি কেন ডাক দেখেছি তা তুই ভালো করে জানিস, তোর উদ্দেশ্য কি তাই বল। আর কেন তুই এই পরিবারের মানুষগুলোকে বিরক্ত করছিস? তোকে কি কেউ পাঠিয়েছে নাকি তুই নিজের থেকে এখানে আসছিস? যে ছাত্রের ভেতর থেকে ছাত্রটাই বলছে, কিন্তু কথা বলছে জিনটা, তা তো বোঝাই যাচ্ছে। আরে হুজুর এত অস্থির হচ্ছিস কেন? আইসোস, জিরা, রেস্ট কর, খাওয়া দাওয়া করে চলে যা। এগুলির মধ্যে পড়তে আসছিস কে? আমি কি তোর প্রশ্নের উত্তর দিতে বাধ্য? আমি তো তোর প্রশ্নের উত্তর দিতে বাধ্য না। আমি আমার মনের গোলাম, আমার মন যা চায় আমি তখন তা করি। এখন আমার মন চাইতেছে না তোরে কিছু কইতে, তুই আমার থেকে কিছু জানতে পারবি না। যখন মন চাইবো তখন কমু তোর খবর দিতে। আইসিস এখন দে বাগ যা। এই বলে ছাত্রটা হাসতে থাকে অনবরত। এগুলো শুনে হুজুর বেশ রাগান্বিত হয়ে যায়। এটা রাগা হয়ে যাওয়ার কথা। তো হুজুর বলেন যে, তোরা সত্যি কখনো ভালো ব্যবহারের মূল্য দিতে জানিস না। আমি চেয়েছিলাম কোনো ঝামেলা ছাড়া তোকে এই বিষয়টা সমাধান করব। তোর কোনো সমস্যা থাকলে আমাকে বললে আমি চেষ্টা করতাম তার সমাধানের, কিন্তু তুই তো অহংকারী, তোকে তার সুন্দর ব্যবহার দিয়ে হবে না। এই বলে হুজুর পুনরায় জোরে জোরে কিছু আয়াত পড়তে শুরু করলেন। কিছুটা পড়ার সাথে সাথে সেই ছাত্রের মধ্যে থেকে জিনটা চিৎকার করতে থাকে, ছটফট করতে থাকে। আসলে ছাত্রটা ছটফট করতে থাকে, বোঝা যাচ্ছিল জিনটার উপরে সেটা প্রভাব বিস্তার করতে শুরু করেছে। তখন বলে, হুজুরা বলিস না, থাম, কি জানতে চাস বল, আমি সব বলবো। হুজুর বললেন, আমি তো প্রথমে শান্ত সুন্দরভাবে এটাই বলতে চাইছিলাম তোর কাছে, তুই তো তোর গায়ে লাগায়, তোর তো গায়ে লাগেনি। এখন বল তুই এখানে কেন, আর ফ্যামিলির সাথে সেই সমস্যা কেন করছিস? তখন ছাত্রের কণ্ঠে বলতে থাকে যে, এই বাসা যখন হয়নি তখন এই জায়গার একটা ডোবা ছিল, আর এই ডোবায় একটা গাছ ছিল। ওই বাড়ির আগের মালিক কিছু আত্মীয় অনেক কম দামে এই জায়গাটা কিনে নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু বাড়িওয়ালা দেয়নি। সেই জেরেই বাড়িওয়ালার আত্মীয়রা কবিরাজের দ্বারস্থ হলে সেই কবিরাজ এখানে আমাকে পাঠায়। তখন থেকে আমি অনেক আগের থেকে এখানে থাকতাম। আমি এখানে আসার কিছুদিন পরেই বাড়ির কাজ শুরু করে, তখন এই ডোবা ভরাট করে বিল্ডিং তৈরি করে ফেলে। বিল্ডিং বানানোর সময়ও আমি অনেক ক্ষতি করেছি, শ্রমিকদের ঠিকমতো কাজ করতে দিতাম না, এটা ওটা নষ্ট করে দিতাম। তো এইসব যন্ত্রণার জন্য এখানে শ্রমিকরা বেশি দিন থাকতো না, আর ওর জন্য বাড়িটা বানাতে বেশ সময় লেগেছিল। যখন বাড়িটা বানানো শেষ হয় তখন পুরো বাড়ি ভাড়া হয়ে যায় এবং ভাড়াটিয়া চলে আসে। আমি তখন সেই ভাড়াটিয়াতে যন্ত্রণা দিতে শুরু করি। কিন্তু হুজুর, একটা কথা কি জানোস, এই বাড়ির ভাড়াটিয়াদের তাড়ানোর ক্ষেত্রে আমার কোনো হাত ছিল না। একদিন কি করে যেন এই ফ্ল্যাটে আগুন লেগে যায়, আর এই আগুনে এই ফ্ল্যাটে থাকা 2 জন আগুনে লেগে মারা যায়। এই দুর্ঘটনার কারণে বাকি ভাড়াটিয়ারা এমনিতেই বাসা ছেড়ে চলে যায়। কোনো ভাড়াটিয়া না থাকার কারণে তখন থেকে আমি এই ফ্ল্যাটে থাকা শুরু করি। এত বছর এই ফ্যামিলি এসে আমার জায়গায় থাকা শুরু করে দিছে আমার অনুমতি ছাড়া। আমার জায়গায় আমার ছাড়া, আমি ছাড়া কেউ থাকতে পারবে না, আর যদি থাকে আমি তাদের জীবন অতিষ্ঠ করে তুলব। হুজুর বলেন যে, তুই এখান থেকে চলে যাবি, ওনারা এখানেই থাকবে, তোর থাকার জায়গা এটা না। আর তোকে যেই জন্য পাঠানো হয়েছিল তা তো হাসিল হয়েছেই, তারপর তুই এখানে রয়ে গেছিস কেন? জিনটা বলে যে, বলেছি না আমি আমার মনের গোলাম, আমার মন চাইছে আমি থাকছি, আমি থেকে গেছি এখানে।
আমি এখানেই থাকবো, ওদের বল চলে যেতে। আর যদি না যায় তাহলে আগের ফ্যামিলি যেমনে মরছে ওদের অবস্থায় সেরকম করবো। এগুলো সব কবির সাহেবের আব্বা শুনছিলেন। এভাবে বেশ অনেক সময় হুজুরের সাথে তর্কাতর্কি হয়। সেই ছাত্রটা মাটিতে শুয়ে যায়। হুজুর বলেন যে সে চলে গেছে আর তাকে মানাতে পারি নাই, আর ওকে এখান থেকে তাড়ানো কোনোভাবেই আমার পক্ষে সম্ভব না। আমি বেশি হলে একটা কাজ করে দিতে পারি, তাহলে আমি ফ্ল্যাটটা বন্ধ করে দিয়ে যাচ্ছি, তবে এটা বেশি দিন সুরক্ষা দিতে পারবে না। আপনারা দ্রুত বাসাটা পরিবর্তন করে ফেলুন। পরবর্তীতে হুজুর পুরো ফ্ল্যাট বন্ধ করে দিয়ে চলে যান। এই সব কিছুর কারণে বাসার সকলের মনের ভয়ের পরিমাণ আরো কয়েক গুণ বেড়ে যায়, এবং ভয়ের সাথে সাথে প্রতিনিয়ত আপোষ করা ছাড়া আসলে কোনো সম্ভব না। এবং সেই বাসায় 39 দিন থাকার পর তার বাসাটা ছেড়ে বর্তমানে নতুন বাসায় চলে আসে। আশ্চর্যের বিষয় হচ্ছে, যেদিন সেই বাসাটা ছেড়ে চলে আসে সেদিন থেকেই তার ব্যবহার সবকিছু পরিবর্তন হয়ে যায়। কিছুদিন সময় লাগে, কিন্তু একটা পর্যায়ে সব নর্মাল হয়ে যায়, আগের মতো শুরু হয়ে যায়। তিনি বুঝতেন, ওই কয়েকদিন যেমন এই বাসায় ছিলেন তিনি বুঝতে চাইতেন না কোনো ভালো কিছু, তাকে ভালো কিছু বোঝানো যেত না। এখন যেমন কোনো কিছু বোঝালে সে শুনছেন, ওই মুহূর্তে তার মাথা সবসময় গরম থাকতো, তিনি একটু খারাপ ব্যবহারই করতেন সবার সাথে। এখন আবার সেটা হচ্ছে না, সবার সাথে মিলেমিশে থাকা যাচ্ছে। তার মনের মধ্যে, কলবের মধ্যে মনে হচ্ছে যে একটা শান্তি বিরাজ করছে। কিন্তু এই বাসাটায় থাকাকালীন অবস্থায় এই জিনিসগুলা তার মনে তিনি ফিল করতে পারছিলেন না। তার মনের মধ্যে একটা কেমন দুষ্ট বুদ্ধি কাজ করতো সবসময়, কিন্তু সেটা বাসা ছাড়ার সাথে সাথেই চলে যায়। তো বাসাটাতে একটা প্রবলেম ছিল, সেই বাসার ঘটনাটা আমাদেরকে পাঠিয়েছেন কবির সাহেব। কবির সাহেব আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে এটা অনেক ছদ্মনাম, আমার তার নাম কবির সাহেব হিসেবে বললাম। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার নাম রাশেদ। আমি ঢাকার একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। আজ থেকে প্রায় 5 বছর আগের একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। ঘটনাটি এখন মনে পড়লে আমার শরীর কেঁপে ওঠে। তখন আমি নতুন চাকরি পেয়েছি। অফিসের কাজে আমাকে প্রায় বিভিন্ন জেলায় যেতে হতো। একবার হঠাৎ অফিস থেকে আমাকে কুষ্টিয়ার একটি প্রত্যন্ত এলাকায় পাঠানো হয়। কাজ শেষ হতে হতে রাত হয়ে যায়। শেষ বাসটাও চলে গিয়েছিল। স্থানীয় একজন বললেন, ভাই, সামনে একটু পুরানো মাদ্রাসা আছে, সেখানে চাইলে আপনি রাতটা কাটিয়ে দিয়ে তারপর সকালে চলে যেতে পারেন। আমি তখন রাজি হয়ে গেলাম। মাদ্রাসাটি ছিল বেশ পুরানো, চারপাশে বড় বড় গাছ, নির্জন পরিবেশ। সেখানে একজন বৃদ্ধ হুজুরও ছিলেন। তিনি খুব আন্তরিকভাবে আমাকে থাকার ব্যবস্থা করে দিলেন। রাতের খাবার খেয়ে আমি একটি ছোট্ট কক্ষে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ আমার গভীর রাতে ঘুম ভেঙে যায়। মোবাইলের দিকে তাকিয়ে দেখি তখন রাত প্রায় 3টা 5 বাজে। প্রথমে বুঝতে পারিনি কেন ঘুম ভাঙল। তারপর শুনতে পেলাম দূর কোথাও থেকে আজানের শব্দ আসছে। অদ্ভুত ব্যাপার হলো, আজানের কণ্ঠটা ছিল খুবই করুণ এবং ভারী। মনে হচ্ছিল কেউ কান্না করতে করতে আজান দিচ্ছে। আমি ভাবলাম হয়তো কোনো মসজিদে তাহাজ্জুদের জন্য আজান হচ্ছে। কিন্তু কয়েক মিনিট পর খেয়াল করলাম পুরো এলাকাটা অস্বাভাবিক নীরব। কোনো কুকুরের ডাক নেই, কোনো ঝিঁকি পোকার শব্দ নেই, শুধু সেই আজান। হঠাৎ কৌতূহল হলো। আমি জানালার দিকে তাকিয়ে বাহিরে দেখলাম চাঁদের হালকা আলোয় দূরে একটি মসজিদের মতো স্থাপনা দেখা যাচ্ছিল। সেখান থেকে যেন শব্দটা আসছে। আমি ভাবলাম গিয়ে দেখি তো। দরজা খুলে বাহিরে বের হলাম। রাতের বাতাসটা ছিল অস্বাভাবিক ঠান্ডা। যতই সামনে এগোচ্ছি আজানের শব্দ ততই পরিষ্কার হচ্ছে। কিন্তু একটা বিষয় আমাকে অস্বস্তিতে ফেলল। আজানের শব্দ কোনো প্রতিধ্বনি ছিল না,
যেন একদম আমার কানের পাশে কেউ বলছে। আমি ধীরে ধীরে সেই স্থানটির কাছে পৌঁছে গেলাম। কাছে গিয়ে দেখি এটা আসলে কোনো মসজিদ নয়, এটা ছিল একটি পুরনো পরিত্যক্ত মসজিদের ধ্বংস অবশেষ। দেওয়াল ভেঙে গিয়েছে, ছাদ নেই, চারদিকে আগাছা, কিন্তু আজানের শব্দ তখনও স্পষ্ট শোনা যাচ্ছে। আমার বুকের ভিতর কেমন যেন কাঁপতে লাগলো। আমি সাহস করে ভিতরে তাকিয়ে দেখলাম, আর তখনই একটি ঘটনা দেখলাম। মসজিদের মাঝখানে সাদা পাঞ্জাবি পরা একজন লোক দাঁড়িয়ে আছে। লোকটির পিঠ আমার দিকে, সে আজান দিচ্ছিল। আমি স্বস্তি পেলাম, ভাবলাম কোনো মুসল্লি হবে। আমি তাকে ডাক দিলাম, ভাই। কোনো উত্তর নেই। আবার ডাকলাম, লোকটি থামল না, শুধু আজান দিয়েই যাচ্ছে। আমি তারপর আরো কয়েক কদম এগোলাম, হঠাৎ সে আজান বন্ধ করে দিল। চারপাশ আবার নিস্তব্ধ। আমি বললাম, ভাই, আপনি কে? লোকটি ধীরে ধীরে ঘুরতে শুরু করলো, আর তখনই আমার বুকে রক্ত যেন হিম হয়ে গেল। লোকটির মুখ ছিল না, চোখ নেই, নাক নেই, মুখের জায়গাটা একদম মিশ্রণ, সাদা চামড়ার মতো। আমি চিৎকার করতে গিয়েও পারলাম না। গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। লোকটি আমার দিকে তাকিয়ে আছে, অথবা তাকানোর চেষ্টা করেছে। তারপর সে এক পা সামনে বাড়ালো। আমি দৌড় দিলাম। পিছনে তাকানোর সাহস ছিল না। দৌড়াতে দৌড়াতে মাদ্রাসায় ফিরে এলাম। দরজা ধাক্কা দিতেই বৃদ্ধ হুজুর বের হলেন। আমাকে দেখে তিনি অবাক। আমি হাঁপাতে হাঁপাতে সব ঘটনা তাকে খুলে বললাম। হুজুরের মুখের রং পাল্টে গেল। তিনি কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, তুমি ওইদিকে গিয়েছিলে? আমি মাথা নাড়ালাম। হুজুর দীর্ঘশ্বাস ফেললেন, তারপর বললেন, ওখানে এক সময় একটি মসজিদ ছিল। প্রায় 30 বছর আগে একজন মুয়াজ্জিন সেখানে আজান দিতেন। আমি জিজ্ঞাসা করলাম, তারপর? হুজুর বললেন, এক রাতে ফজরের আগে আজান দিতে গিয়ে তিনি হার্ট অ্যাটাকে মারা যান। যখন মানুষ তাকে খুঁজে পায় তখন তার লাশ মসজিদের ভিতর পড়েছিল। আমি চুপ করে শুনছিলাম। হুজুর আবার বললেন, এরপর থেকে মাঝে মাঝে রাত 3টার দিকে মানুষ সেখানে আজানের শব্দ শুনতে পায়। তারা কৌতূহলবশত কাছে গিয়েছে, যারা অনেকেই অস্বাভাবিক কিছু দেখেছে। আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। সেই রাতে আর ঘুমাতে পারিনি। আমি সকাল হওয়ার অপেক্ষায় করেছিলাম। ফজরের নামাজ পর আমি তাড়াতাড়ি সেখান থেকে চলে আসি। কিন্তু ঘটনা এখানে শেষ নয়। ঢাকায় ফিরে আসার কয়েকদিন পর থেকে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করি। প্রতিদিন রাত 3টার দিকে আমার ঘুম ভেঙে যায়, আর মনে হতো কেউ আমার কানের কাছে ধীরে ধীরে আজান দিচ্ছে। ঘরে বসে দরজা জানালা বন্ধ থাকলেও সেই শব্দ শুনতে পেতাম। একদিন সাহস করে মোবাইলের রেকর্ডার চালু করে রাখলাম। ভেবেছিলাম যদি সত্যি কোনো শব্দ হয় তাহলে রেকর্ড হবে। তারপর পরের দিন সকালে রেকর্ড শুনতে গিয়ে আমার শরীর অবশ হয়ে গেল। রেকর্ডের একদম শেষ দিকে ক্ষীণ একটা আওয়াজ শোনা যাচ্ছিল। শব্দটা আজানের মতো, কিন্তু সবচেয়ে ভয়ের বিষয় ছিল সেখানে একটা ফিসফিস কণ্ঠ বলেছিল, তুমি কেন এসেছিলে? আমি সেই রেকর্ড আর কাউকে শোনাইনি। সেই দিনই ডিলিট করে দিয়েছিলাম। এরপর কয়েকজন আলেমের পরামর্শে নিয়মিত কোরআন তেলাওয়াত এবং আয়াতুল কুরসি পড়া শুরু করি। ধীরে ধীরে ঘটনাগুলো বন্ধ হয়ে যায়। আজ 5 বছর হয়ে গিয়েছে।
কিন্তু রাত 3টার দিকে ঘুম ভেঙে গেলে এখন সেই মুখবিহীন মানুষটার কথা মনে পড়ে যায় আমার। সেদিন যদি আমি আর একটু কাছে যেতাম তাহলে হয়তো আজ এই ঘটনাটি আপনাদের কাছে শেয়ার করতে পারতাম না, হয়তোবা আমি বেঁচে নাও থাকতে পারতাম। এই ছিল রাসেল ভাই আমার ঘটনাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লিসেনারদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন আলামিন সিরাজগঞ্জ থেকে। আলামিন তার নিজের জীবনে ঘটা একটি ঘটনা। তখন তিনি বেশ ছোট ছিলেন, কৈশোর পার হচ্ছেন কেবল, এরকম একটা সময়। এই ঘটনায় আলামিনের সাথে আলামিনের মামাও ছিলেন, দুজন মিলে এক্সপিরিয়েন্স করেছেন। 2011 সালের ঘটনা, তো বেশ অনেক বছর কিন্তু হয়ে গেছে। আর এই ঘটনাটা বলার আগে আরো কিছু কথা বলতে চাই, যেটা হচ্ছে মাছ পিশাচ সম্পর্কে। আপনারা অনেকেই ঘটনা শুনে মন্তব্য করেন যে এই ধরনের ঘটনা কি ঘটতে পারে বা এরকম কি ঘটে, মাছ পিশাচ কি আসে, এই ঘটনাগুলো এত কমন কেন? এটা কিন্তু আমি আপনাদেরকে বলি যে এইরকম অনেক ঘটনা কিন্তু ঘটে। মানে গ্রামে যা শোনেন বা গ্রামের মানুষের মুখে যা শোনেন বা গ্রামে যারা বসবাস করেন তারা যা এক্সপিরিয়েন্স করেন সেগুলোর মাঝে কিন্তু নিখাত সত্যি লুকিয়ে আছে। আমি আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিলে আপনারা বুঝবেন। এই ঘটনার উদাহরণ আমি আগেও দিয়েছি, আজকে আবার দিচ্ছি, যেহেতু মাছ পিশাচের ঘটনা শেয়ার করব, বুঝতে পারবেন ব্যাপারটা। একদিন এই শহরেই, এই যে আমার বাড়িতেই ছাদের উপরে বসে আছি, তখন শীত আসি করছে, এরকম একটা সময়। সেই সময় আমি আর আমার এক ছোট ভাই ছাদে বসে আছি, দুজন বসে গল্প করছি। তো বিভিন্ন রকমের গল্প, একদম উপরে ছাদে বসেছি, একদম উপরে, এবং আশেপাশে তখন তিন পাশেই বিল্ডিং ছিল না, মানে তিন পাশের বিল্ডিংই আমার থেকে নিচু ছিল। তো ওখানে বসে গল্প করছি, বিভিন্ন রকমের গল্প। উত্তর দিকটা পুরোই খোলা, শীত যখন আসি করছে, বাতাস কিন্তু দিক থেকে ভেসে আসে। তো বিভিন্ন গল্পের মাঝে আমাদের গল্পে চলছে সেই মাছের গল্প চলে আসলো, রান্না বাড়ার মাছের গল্প, মানে ভৌতিক কিছু না, যে কোন মাছ খেতে ভালো লাগে, কোন মাছের টেস্ট কেমন, ইত্যাদি ইত্যাদি। তো বিভিন্ন রকম মাছের কথা বলছি। তো এই মাছের গল্প যখন হচ্ছে তখন কিন্তু রাত প্রায় 10টা, 10:30 এরকম বেজে গেছে। তো এরকম সময় হঠাৎ করে একটা গন্ধ বা অডর আমার নাকে আসলো। সেই অডরটা হচ্ছে অনেকটা মাছের গন্ধ। যেমন আপনি যদি কোনো কালভার্টের উপর যেখানে মানুষ মাছ ধরে, এরকম জায়গায় কিন্তু আমি গিয়েছি, চলাফেরা করেছি, এইখানে বা বিদেশে পিয়ারের উপর যেখানে মাছ ধরে মানুষ, মানে বেশ যারা বৈশালরা বসে যেখানে, সেই জায়গায় কিন্তু একটা অডর বা একটা গন্ধ চলে আসে, মাছের গন্ধ। সেই গন্ধটা ওই জায়গাটা ছেয়ে গেল, যেখানে আমি আর সেই ছোট ভাই বসেছিলাম, পুরো জায়গাটাতে মাছের গন্ধে ছেয়ে গেল। এবং আমি খুব স্পষ্টতেই পাচ্ছিলাম গন্ধটা, এবং মনে হচ্ছে যে আমার নাকের আশপাশে ঘোরাফেরা করতেছে বাতাসের বিভিন্ন বাড়িতে। কিন্তু এমন কিন্তু কিছু ছিল না সেখানে যেখান থেকে মাছের গন্ধ আসবে। বাসার নিচের অংশ, আমি বলবো যে পেছনের অংশও যদি হয়, হয়তো কেউ ময়লা ফেলতে পারে, বাট সেটা অনেক নিচে, ওখান থেকে প্রায় 70-75 ফিট নিচে সেই অংশটা, সেখান থেকে ময়লার গন্ধ এত উপর উঠে আসবে না, আসার কথাও না। আচ্ছা, কারো বাড়িতে কাটাকাটি করলে সেটাও আমাদের থেকে বেশ খানিকটা নিচে, অন্যান্য যেখানে আমরা বসা সেখান থেকে বেশ খানিকটা নিচে, পেছনের কারো বাড়ি প্রায় 10-15 ফুট নিচে, নর্মালি আসার কথা না 10:30টার সময়। এবং আমি কিন্তু চোখ বুলাচ্ছি আশেপাশে, কোনো বাড়িতেই কিন্তু ওইখানে ওই অংশে কোনো আলো টালো জ্বলছে না বা ওরকম মানুষের আনাগোনা বোঝা যাচ্ছে না। তো সুতরাং মাছের গন্ধটা হঠাৎ করে বেশ প্রকটভাবে আসছে, আর বেশ কাঁচা মাছের গন্ধ। মানে মাছ তুললে, বৈশালটা মাছ ধরার পর যে গন্ধটা হয়, আপনারা যারা মাছ ধরেন আপনারা সেটা বুঝতে পারবেন, সেই গন্ধের সাথে আপনারা খুব পরিচিত। সেরকম গন্ধ কিন্তু ছড়িয়ে গিয়েছে আশেপাশে। আর ছাদে তো এই হঠাৎ করে এরকম মাছের গন্ধ আসার প্রশ্নই আসে না। এবং আমরা কিন্তু তখন মাছ নিয়ে আলাপ করছিলাম, বিভিন্ন মাছের এবং টেস্ট নিয়ে, যে এই মাছ এরকম টেস্ট, সেই মাছ এরকম টেস্ট, এইভাবে খেলে এরকম লাগে। তো আমি হঠাৎ করে বললাম ছোট ভাইটাকে, ও একটু ভয় পেত, আবার ভূতের ভয়টা একটু বেশি পেত। আমাকে বললাম, তুমি কি মাছের গন্ধ পাচ্ছ আশেপাশে? তো সে একটু থতমত খেয়ে, মানে নাকটা এদিক ওদিক করে বলল, জি ভাই, মনে হচ্ছে মাছের গন্ধ আশেপাশে। আমি বললাম যে দেখো, আমরা যখন মাছ নিয়ে আলাপ করতেছি, এই ধরনের আলাপে কিন্তু অনেক সময় ওই মাছ পিশাচ ঘোরাফেরা করে। আমরা খোলা ছাদের উপর এত রাতে,
তো ভয় পেয়ে গেল, ও সাথে সাথে আমাকে বললো কি ভাই চলেন নেমে যাই। আমি বললাম না না নামবো কেন, বসো গল্প করি এসে। তো ও আর থাকতে রাজি না, ও বললো ভাই চলেন না, আমি রাত হয়ে গেছে, আমার বাসা যেতে হবে। তো তখন আস্তে ধীরে নেমে আসলাম। ব্যাপারটা কিন্তু খুব আশ্চর্যজনক, এটা কিন্তু এরকম হয় এবং আমি অতীতেও এরকম পেয়েছি। ব্যাপারটা কিন্তু ঘটে এবং গ্রামের মানুষরা অনেকেই বলেছেন তারা এই ধরনের জিনিসপত্র এক্সপিরিয়েন্স করেন। এবং গ্রামে আমি গভীর রাতে, আমি একটা গ্রামে এই যে এখন যার ঘটনা শেয়ার করবো আলামিন, সেই সিরাজগঞ্জ থেকে ঘটনা শেয়ার করেছে, ওখানকারই কোনো একটা গ্রামে বেড়াতে গিয়েছিলাম মানে এই ধরনের এই ভূত বা এগুলো সম্পর্কিত কাজেই গিয়েছিলাম। যাই হোক, আমরা অনেকেই ছিলাম, রাতের বেলা মোটরসাইকেলে করে, রাত প্রায় তখন 2টা বাজে, যাচ্ছি একদম এরকম গ্রামের রাস্তা দিয়ে। তখন কিন্তু কালভার্টের উপর দিয়ে যাচ্ছি, সেখানে দেখছি প্রচন্ড রকমের মাছের ঘ্রাণ বা গন্ধ, এরকম মানে মাছের গন্ধ, মেছো গন্ধ। তো আমার পিছনে এক ভাই বসা ছিলেন, বন্ধু বৎসল, তিনি বলছেন, ভাই নামটা এখানে উল্লেখ করলাম না, তিনি বলছেন যে ভাই মাছের গন্ধ পাচ্ছেন? আমি বললাম যে হ্যাঁ মাছের গন্ধ তো আসতেছে নাকে। তিনি বলতেছেন এটা কিন্তু একদম ফ্রেশ মাছের গন্ধ, মনে হচ্ছে এই মাত্র কেউ মাছ উঠায় নিয়ে গেছে এখান থেকে, জাস্ট লাইক দ্যাট। যে মাছ কিন্তু মানুষ ধরে গেছে, অনেক অনেক আগে চলে গেছে এখান থেকে। আমি বললাম আপনি কিভাবে জানলেন? বলে ভাই আমাদের এলাকা আমি তো জানি, আমার নানা বাড়ি এলাকা আমি জানি না, এখানে মানুষ মাছ ধরে এই রাত 8টা 9টা পর্যন্ত, এরপর কেউ থাকে না এখানে, জায়গাটা খারাপ, ভয় পায় মানুষ, অনেক অনেক কিছু দেখছে। তো যাই হোক, আমার কাছে কেন জানি মনে হচ্ছিল ওখানে মাছের গন্ধে একটু পরপর আমাদের নাকে বাড়ি মারছিল। ওই কালভার্ট পার হয়ে যাওয়ার পর আমরা বেশ গাছগাছালির মধ্যে দিয়ে গেছি এবং যেতে যেতে আমরা যখন যে জায়গায় যাচ্ছিলাম, আসলে একটা জায়গা দেখার জন্য যাচ্ছিলাম, সেই জায়গায় যেতে গিয়ে একটা মাটির রাস্তা থেকে পাশে মোটরসাইকেল থেকে পড়ে গেলাম দুজনই, এবং তারপর আবার উঠলাম। তো যাই হোক, এই ব্যাপারগুলো কিন্তু এই জন্য বললাম যে গ্রামের কোনো ইনসিডেন্ট যখন শুনবেন আপনারা এইটা ওরকম মন নিয়ে শুনেন। হ্যাঁ, অনেকে কিন্তু এটাকে নিয়ে অনেক কথা বলেন, সেরকম বলার কিছু নাই। তা আমি এখন আলামিনের ঘটনা চলে যাব, অনেক ঘটনা বলে ফেললাম এর মাঝে। আলামিন এবং তার মামা 2011 সালে, তারা তখন কেবল কৈশোর পার করছে, মানে কৈশোর থেকে যৌবনের দিকে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো এই সময় একটু উড়ু উড়ু মন থাকে, ঘোরাঘুরি করার মন থাকে। তো তারা বেশ আড্ডা দিত একসাথে, মামার সাথে তার বয়সের ডিফারেন্স 1 বছর। তো মামা আর আলামিন দুজনে এদিক ওদিক যেত, গল্প করতো, আড্ডা দিত, তাদের সে সব কিছুই ছিল মামা আর ভাগনা কেন্দ্রিক। তো তারা এর মাঝে একটা কাজ করতো, মা ভাগনা মিলে বাসার থেকে মাঝে মাঝে তাদেরকে বলতো যে তাদের আবার তারা হচ্ছে গৃহস্থ ফ্যামিলি, বাসার থেকে তাদের যেই জিনিসপত্র তারা উৎপাদন করে, জিনিসপত্র যেমন সরিষা বা ইত্যাদি জিনিস, তারা ধান বা চাল এগুলো মাঝে মাঝে হাট যে বসে সেখানে হাটে বিক্রি করতে বলতো। তো আলামিন ওইবার ডিসাইড করলো, তখন এরকম শীত পড়তেছে, তা আলামিন চিন্তা করলো যে এবার হাটে যাব, গিয়ে দেখি ঘোরাঘুরি করবো। হাটের পাশে মেলা বসে এবং মেলার মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিস, মুরালি টুরালি অনেক কিছু বিক্রি করে, আরো অনেক কিছু আছে এবং মেলা দেখতে খুব সুন্দর, নাগরদোলা চলে, এই চলে সেই চলে, আলোকিত হয়ে যায়, খুব মজার। তো সেই চিন্তা করলো যে ওখানেও যাবো, ঘুরবো। তো সে তার মামা রবিউলকে বলে যে মামা বাসা থেকে কিন্তু জানি বা নাও, আমরা যাই হাটে বেচে ওখানে ঘোরাঘুরি করে আসি। তো তার মামা সরিষা নিয়ে আসলো, আর আলামিন নিয়ে আসলো চাল, তাদের বাড়ি থেকে চাল নিল। তো দুইজনে এই 2টা বস্তা নিয়ে রওনা দিল। বাসায় বলে গেছে, তখন অলরেডি দিনের বেলা, মানে তখন বেলা মানে চড়তেছে আর কি, কেবল বেলা 10টা 11টা বাজে এরকম সময়। বাসায় বলে তারা দুইজনে রওনা দিছে, মানে তাদের আন্দাজ যে হাঁটাহাঁটি করে যেতে হবে ওইখানে, মোটামুটি তাদের যেতে ঘন্টা 2-1 মতো সময় লেগে যাবে ওইখানে। তারা হাঁটবে মূলত, মাঝখানে যদি তারা ভ্যান পায়, 3 চাকার ভ্যান আছে, ওখানে উঠে যাবে, না পেলে হেঁটেই যেতে হবে তাদের, বস্তা আবার আছে ভারী। তো 2 মা ভাগনা হাঁটতেছে, গল্প করতেছে, শীতের দিন, মানে শীত তখন পড়তেছে কেবল, মজাই লাগতেছে, গল্প করতে করতে সামনে যাচ্ছে তারা দুজন। এবং তাদের ইচ্ছা যে এই যেগুলো বিক্রি করে যে টাকা হবে সেটা দিয়ে টুকিটাকে এটা ওইটা কিনবে, মেলায় ঘুরবে, তারপর আসবে। তো গিয়ে তারা ওখানে গেল, গিয়ে একসময় হাটে পৌঁছালো, তখন অলরেডি দুপুর পার হয়েছে। তো দুইজনে তাদের মতো বিক্রির জন্য বসলো। গ্রামের হাটে যেটা হয়, যারা নিয়ে আসে একটা পাশে বসে যায় তারা। এবং এখানে কিন্তু নট নেসেসারিলি যে নিয়মিত বিক্রেতা যারা তারা করে, গ্রামের গৃহস্থরা অনেকেই কিন্তু সেই হাটে সাপ্তাহিক হাটে চলে আসে তাদের জিনিস বিক্রি করতে। ধরেন কারো বাসায় অনেক লাউ হয়েছে, তারা অনেক লাউ কেটে বাসার থেকে তাদেরই একজন মানুষ সেই লাউগুলো ঝাঁপিতে করে নিয়ে যায়, নিয়ে যখন বসলো একটা জায়গায়, লাউ বিক্রি হয়ে গেল, এরকম আর কি। তো আলামিন এবং রবিউল দুজনে মিলে বসলো তাদের জিনিস নিয়ে এবং বেশ খানিকক্ষণ পরই তাদের বিক্রি হয়ে গেল জিনিসপত্র। সেই চাল এবং সরিষা বিক্রি হয়ে গেছে, মোটামুটি টাকা পয়সা হয়েছে হাতে, দুইজনে খুব খুশি। এবং তখন অলরেডি দুপুরটা পার হয়ে যাচ্ছে, দুইজনে মিলে খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়া করতে আরো খানিকটা সময় লাগছে তাদের, বিকাল টাইপের হয়ে গেছে আর কি, একদম মানে আলো মানে কমে যাচ্ছে এরকম একটা অবস্থা। তো
তো এই বিকেলেই মামা ভাইগনা দুজন তাড়াতাড়ি গেল যে বাসার জন্য কি কিনবে। তো দুই মামা ভাইগনার মধ্যে বেশ কথা হচ্ছে কে কি কিনতে চায়। তো মামা বললো যে আমি ইলিশ মাছ কিনবো, আমার ইলিশ মাছ খেতে খুব ইচ্ছা করে, এই রাজা ইলিশ যদি বড় পাই। তো ভাইগনা বললো যে হ্যাঁ মামা, না অসুবিধা নাই, তোমার যা টাকা হয়েছে আমার টাকা হয়েছে, মাছ কিনতে পারবো, অসুবিধা নেই। আর মাছ কেনার পর শস্যা টস্যা আরো টুকিটাকি সবজি টবজি নিয়ে মনে। তো দুজনে মিলে কথা বলে গেল, যে দেখলো যে মাছের দোকানে আছে ইলিশ মাছ, ওখানে ওই যে বিক্রি করতেছে তার কাছে আছেই মানে কয়েকটা মাছ। তো দুইটা মাছ তারা নিল মা ভাইগনা আলাপ করে। তো একটা চিন্তা করলো যে মামার বাড়িতে যাবে, মানে নানু বাড়িতে তার, আর একটা তাদের বাড়ি আলামিনদের বাসায় থাকবে। আর তার সাথে টুকিটাকি মশলা সবজি এগুলা কিনলো। কিনে তারা দেখলো যে তাদের দুইজনের হাতেই ব্যাগ বেশ ভারী হয়েছে, কিন্তু তাদের তো মেলায় যাওয়া দরকার। তখন একেবারে বিকেল প্রায় পড়ে গেছে, পড়ন্ত বিকেল। তো এই পড়ন্ত বিকেলে মামা ভাইগনা দুজন মিলে হেঁটে মেলার দিকে গেল। তো যে দেখতেছে মেলার এখান থেকে এখানেই বেশ শব্দ শোনা যাচ্ছে, বাঁশি টাশি বাজতেছে, গান বাজনা হচ্ছে ওখানে মেলার ভিতর যেটা হয় আর কি। তো দুজনে ঢুকে গেল মেলার মধ্যে টিকিট কেটে, এবং টিকিট আছে, টিকিট কেটে ভিতরে ঢুকলো। ঢুকে দেখতেছে বেশ মজার, তাদের চোখ মানে একেবারে অন্যরকম চকচক করতেছে, মানে মেলার মজা যেটা, বিভিন্ন রকমের স্টল, বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে, খাবার দাবার, তারপরে সেই সব মুরালি ইত্যাদি। তারপর দেখা যাচ্ছে অনেক জায়গায় বাতি জ্বলে উঠছে, এই পড়ন্ত বিকেলে বাতি জ্বালায় দিছে, ঝকঝক করতেছে। দুপুর ভিতরে মাঝখানে দেখা যাচ্ছে চরকি ঘুরতেছে, নাগরদোলা কঁচ কঁচ শব্দ হচ্ছে। তো মামা ভাইগনা তো পুরা মানে তাদের আগ্রহের শেষ নাই, তারা দৌড়ায় চলে গেল, গিয়ে সেখানে মোরগের ফাইট দেখলো, মোরগ লড়াই দেখলো। তারপরে ওখানে গিয়ে তারা রিং খেললো সেখানে। এইগুলো করতে করতে তারপর সেই মুরালি খাওয়া, আরো টুকিটাকি খাওয়া, এইসব খেতে খেতে তাদের দেখা গেছে যে একেবারে অন্ধকার, তখন অলরেডি অন্ধকার, মেলায় বাতি জ্বলে উঠছে, জেনারেটর দিয়ে লাইট জ্বালাচ্ছে তারা, মানে বেশ অন্যরকম। এর মাঝে দুজনে ঘুরতে ঘুরতে যে নাগরদোলা উঠলো, সেখানেও লাইন ধরে উঠতে হয়েছে, খুব মজা পেল। নাগরদোলা থেকে নেমে মামা ভাইগনা দুজন হাঁটতে হাঁটতে সামনে গেল, দেখলো যে ওখানে হচ্ছে, মানে গান হচ্ছে, ওই যে ইসের জারি গানের মতো আর কি, স্টেজ করে সেখানে হ্যাচাক লাইট টাইট লাগাই দিছে, বেশ অবস্থা। তো ওখানে দাঁড়ায় মামা ভাইগনা দুজন অনেকক্ষণ ধরে দেখলো। তো দেখতে দেখতে মানে বেশ সময় হয়ে গেছে। তো রবিউল বলতেছে আলামিনকে যে কিরে বেটা, এখন তো এই রাত হয়ে গেছে, 8টা বেজে গেছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ, অনেক রাত হয়ে গেল, তো বাসা আজকে দিবে না, এরকম রাতে চারি যে মাছ টাছ নিয়েছে, কি অবস্থা, চল তাড়াতাড়ি, চল তাড়াতাড়ি বেরোয় যাই। তো বলে রবিউল তাড়াতাড়ি হাঁটা দিল, এবং তার সাথে সাথে আলামিন হাঁটলো, দুজনে বেরোয় আসলো মেলা থেকে। তাদের ভাল লাগতেছিল না, এত উৎসব মুখর একটা পরিবেশ পিছনে ফেলে বের হয়ে আসতেছে। বলতেছে যে আরেকদিন আসবো না আমরা, হ্যাঁ আমরা আসবো না। তো আলামিন বলতেছে একটু আর্লি আসতে হবে, আর্লি এসে তা ঘুরলে পরে ফেরত যাওয়া যাবে তাড়াতাড়ি। তো রবিউল বলতেছে আরে বেটা, তাড়াতাড়ি ফেরত গেলে কি মজাই তো রাত্রেবেলা, এই যে লাইট জ্বলতেছে, একটু পরে এখানে যাত্রা বসবে, কি সুন্দর, চল আরেকদিন আসবো না, ওই দিন সন্ধ্যার সময় রাত করেই যাবো। তুই বলতে বলতে দুজনে হেঁটে একেবারে ওই বাজারের রাস্তা, হাটের রাস্তা থেকে বের হয়ে মেন রাস্তায় উঠলো, বাড়িতে যাওয়ার রাস্তা আর কি। তো বাড়িতে যাওয়ার রাস্তা হচ্ছে একেবারে এরকম সরু রাস্তা, সেখান থেকে হয়তো 2টা 3 চাকার ভ্যান চলাফেরা করতে পারে পাশাপাশি। আর ওইখানে মানে বালি ফেরে উঁচু করে অনেকটা বাঁধের মতো করে রাস্তাটা বানাইছে। আর দুই পাশে নিচু অংশে ফসলের মাঠ, এবং বিস্তীর্ণ ফসলের মাঠ, সরিষার চাষ করছে মানুষ, এবং হলুদ সরিষা ফুল ফুটে আছে। আর চাঁদটাও উঠছে হলদেটে চাঁদ। তো চারপাশে এই ফুলের উপরে এই হলদেটে আলো পড়ে, আবার শীতের বাতাস যখন যাচ্ছে ফুলগুলো নড়তেছে, অন্যরকম একটা স্বর্গীয় দৃশ্য। তো মামা বলতেছে রবিউল আলামিনকে, যে এই বেটা, দিনের বেলা গুল্লি পরে এরকম দেখতে পারবি, কি সুন্দর দেখ, রাতে বেরেলিতেই দেখা যায়, রাতে মনে কর আরো গভীর রাতে যদি আমরা ওখান থেকে বেরোতাম, যাত্রা দেখে কেমন লাগতো। বললে হ্যাঁ তা তো মজা লাগতো, কিন্তু এই মাছগুলা কে নিয়ে যাবে? সামনে কবরস্থান আছে না, বাড়ির কাছে যে কবরস্থান হিসাব আছে, ওই তো পুরনো কবরস্থান। আলামিন বলতেছে। রবিউল বলে আরে কিচ্ছু হবে না, অসুবিধা নাই, এগুলা মানুষ বলে, মানুষ ভয় পায় অকারণে, ওই বাঁশ টাস পড়া দেখলি বাঁশের উপর দিয়ে পাড়া দিবি না, বুঝছিস? এই বলে দুজনে হাঁটতেছে। আর কুয়াশা, মাঝে মাঝে কুয়াশা ভেসে ভেসে এসে রাস্তা একদম ঢেকে ফেলতেছে। কুয়াশাগুলো বেশি আসতেছে অ্যাকচুয়ালি যেখানে মূলত ওই যে বাঁশঝাড় এবং গাছগাছালি সেখান থেকে। আর কিছু জায়গায় দেখা যাচ্ছে বাঁশঝাড়, সেগুলোর মধ্যে জোনাকি উঠতেছে, জোনাকি উড়ে একেবারে ছেয়ে ফেলতেছে জায়গাটা, মানে একটা কনস্টেলেশনের মতো লাগতেছে। তো খুবই মানে আনন্দে আছে মামা ভাইগনা দুইজন, গল্প করতেছে, আর মাঝে মাঝে শীষ দিয়ে গান গায়ে হাঁটতেছে। তো এরকম করতে করতে এক সময় তারা চলে আসছে বাসার কাছাকাছি। বাসার থেকে তাদের প্রায় 40 মিনিটের পথ বাকি আর কি। বাসার মানে মোটামুটি এখান থেকে কবরস্থান হেঁটে যেতে 20 মিনিট, তারপরে বাসায় 20 মিনিট এরকম দূরত্ব। তা হাঁটতে হাঁটতে একেবারে কবরস্থানে মাথা চলে আসলো, সেই জায়গাতে আসলে মূল একটা বিশাল বাঁশঝাড় আছে।
অনেক বড় বাঁশঝাড়, এবং সেই বাঁশঝাড়টা দুই পাশে হয়েছে রাস্তার দুই পাশে বাঁশঝাড়, মাঝখান দিয়ে রাস্তাটা চলে গেছে। তো ওই জায়গাটার কথাই বলছিল আসলে রবিউল, যে বাঁশ টাস পড়ে থাকতে দেখলে ওটার উপর দিয়ে যাবি না, কারণ গ্রামে একটা কথা প্রচলিত আছে যে বাঁশ যদি পড়ে থাকে সেটাকে ডিঙায় যেতে গেলে নাকি বাঁশ উঠে যায়, মাঝে মাঝে নাকি ওই জিন ভূতরা এই কাজ করে, গ্রামে এটা প্রচলিত কথা। আর তাদের হাতে যেহেতু মাছ আছে, এটা নিয়েও তারা একটু ওয়ারিড আর কি। তো যাই হোক, ঢুকলো বাঁশঝাড়ের মধ্যে দিয়ে, কিন্তু দুজনের কাছেই সুন্দর লাগতেছে, কারণ বাঁশঝাড়ের যে পাতাগুলো পড়ছে এগুলো কিন্তু একটার সাথে একটা বেশ ফাঁক, এবং চাঁদের আলো পড়ে বাঁশঝাড়ের মাঝখানে একটা আলো আধারির মতো তৈরি হয়েছে। তো খুব সুন্দর লাগতেছে, মামা ভাইগনা দুইজন হেঁটে যাচ্ছে, এবং একটু পরে দেখলো কবরস্থান শুরু হয়েছে, এবং কবরস্থানটা এরকম, হাতের ডান দিকে কবরস্থান, কিন্তু বাঁ দিকেও কিছু কবর আছে। এই জায়গাটা যেহেতু বাঁশঝাড়ের পাশেই আছে, মানুষজন এই পাশে কিছু অ্যালোকেট করছে। তো হতে পারে যে এক সময় এই রাস্তাটা কবরস্থানের ভিতরে ছিল, কিন্তু পরবর্তীতে মানুষ রাস্তা বের করে নিয়েছে এখানে, কারণ আলামিন জানে যে তাদের বাসায় যাওয়ার জন্য আরেকটা অল্টারনেট রাস্তা আছে, সেটা হচ্ছে ওই দিক দিয়ে ঘুরে যেতে হয়, সেখান থেকে যেতে বেশ খানিকটা সময় লাগে। তো যাই হোক, হেঁটে যাচ্ছে, তো বেশ অনেকটা পার হয়ে গেছে বাসার তারা। এই সময় দেখতেছে ওই জায়গাতে একটা পুরনো গাছ আছে, সেই মেহগনি গাছ, বেশ এরকম হয়ে জন্মানো, এবং বেশ পুরনো ওই গাছটা। তো ওই গাছটার গোড়ায় আসতে তারা চাঁদের আলোতে দেখতেছে, তারা কিন্তু কোনো বাতি টাতি নিয়ে যায় নাই, এই চাঁদের আলো, হলদেটে চাঁদের আলো এটা পড়ছে, এটা দেখতেছে যে ওই গাছের গোড়ায় কেউ একজন বসে আছে। তো চিন্তা করলো কে বসে আছে, এরকম পা দুইটা রেখে দুই পাশে বসে আছে। তো আলামিন একটু ভয় পেয়েছে, সে মামার কাছে আসছে, এসে বলতেছে, মামা কে বসা গাছের গোড়ায়? দাঁড়া কেউ না, দেখ আরো কেউ হবে হয়তো বসে রয়েছে এখানে। কাছে যেতে যেতে আলামিন আর বলছে, মামা এ তো মহিলা মানুষ, যে শাড়ি পরা আর কি, বোঝা যাচ্ছে শাড়ি পরা, এবং দেখা যাচ্ছে বয়স্ক মহিলারা যেরকম সাদা শাড়ি একটা ছোট্ট পাড় দেওয়া থাকে সেরকম পরা, এবং পায়ের প্রায় গোড়ালির থেকে একটু উপর পর্যন্ত দেখা যাচ্ছে বসে আছে, এবং মাথায় যে কাপড় দেওয়ার এই পাশ থেকে তার সামনের কিছু চুল উঠতেছে বাতাসে, এটা বোঝা যাচ্ছে। আর এরপর বোঝা গেল যে পাশ থেকেও অনেকখানি লম্বা চুল বের হয়ে মানে ওই মাটির দিকে পড়ে আছে, এবং বোঝা যাচ্ছে যে চুলটা কাঁচা পাকা চুল, এই চাঁদের আলোতে বোঝা যাচ্ছে। তো আলামিন একটু ভয় পেয়েছে, বলছে কে? তো বলছে কেউ না, চুপ থাক। মা বলছে চুপ থাক, আমরা হেঁটে চলে যাই সামনে দিয়ে, অসুবিধা নেই, কথা বলিস না, গ্রামেরই কেউ হবে হয়তো, বুঝতে পারে, আসে না কত পাগল টাইপের মানুষ আছে। বলতে বলতে তো পায়ে দিয়ে যাচ্ছে আর কি। ঠিক কাছে যখন চলে আসছে তারা, তাদের থেকে ধরেন 5 ফিট সামনে মহিলাটা হাতের ডান দিকে, কাছাকাছি আসতেই বলছে, ও বাসারা কটে যাও, জিজ্ঞেস করতেছে সেই মহিলা ওখান থেকে, খ্যানখ্যানা গলা, বয়স্ক মহিলার, কটে যাও? তো বলছে বাড়িতে যাই। কেন, কি হয়েছে? মাছ নিয়ে যাচ্ছ দেখি। বলে মাছ নিয়ে যাচ্ছে, আপনি কেমন দেখেন? ঘ্রাণ পাওয়া যাচ্ছে, অনেক সুন্দর ঘ্রাণ, দেখি মাছ দেখি, এদিকে নিয়ে আসো দেখি, কত দিয়ে কিনলে? তো এই থতমত খেয়ে গেছে আলামিন, কিন্তু বেশ থতমত খাইছে। রবিউলও আসলে, তারও তো বয়স বেশি না, 1 বছরের ছোট বড় মা ভাই না। তো সে বলতেছে কিনছি, কেন কি হয়েছে? বলতে আসো দেখা যাও মাছটা দেখা যাও বলে সে এরকম বলতেছে, হাত দিয়ে ডাকতেছে। তো দুইজনই কাছায় গেছে মোটামুটি। তো রবিউল যে মাছটা তাকে দেখাইতে গেছে, তো দেখলো মহিলাটা হাত বাড়াইলো, তো হাতটা দেখে আলামিনের বেশ ভয় লাগছে, কারণ হাতগুলো লম্বা লম্বা, আঙুলের গাঁটগুলা মোটা মোটা, মাথার চোখা, এরকম চোখা ঘাট, কিন্তু মহিলার চেহারা কিন্তু দেখা যাচ্ছে না, কারণ মহিলা কিন্তু বসে আছে তাদের দিকে মুখ দিয়ে না, মহিলা বসে আছে আরেক দিকে মুখ দিয়ে, মানে যেই দিকে আলামিনদের বাড়ি সেই দিকে মুখ দেয়া, আর তাদের দিক থেকে সাইড দিয়ে কথা বলতেছে, এবং হাতটাও বাড়াইছে এরকম করে, বাঁ হাতটা, মানে অনেকটা বড় কোনো শিকারী পাখির হাত যেরকম থাকে ওইরকম একটা হাত এরকম বাড়াইছে দেখি বলে সেই মাছের যে ইটা ওটা নিয়ে নিছে হাতের থেকে। তো মাছটাকে রাখছিল আসলে রবিউল এমন ভাবে, মাছের কিন্তু ফুলকির ভিতর দিয়ে সুতা বের করে দিছিল যে মাছালা, সে ভেতরে এইটা হাতের মধ্যে মানে ব্যাগের মধ্যে ঢুকায়, ব্যাগের সাথে হাতের মধ্যে ওইটা সে রাখছিল পেঁচায়। তো আসলে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে রবিউল, এই মাছটা দেখানোর কথাই না, বা মানুষকে কেন দেখাবে সে। কিন্তু ওই মহিলা বলে দেখি বলছে, রবিউলও সামনে গেছে, আলামিন একটু দূরে দাঁড়ায় ছিল, মানে সে একদম কাছে যায় নাই, তার ভয় লাগছে হাতটা দেখে। তো রবিউল যে মাছটা বাড়াই দিছে সামনে, মহিলাটা মাছটা হাতে নিয়ে বলতেছে, হে অনেক মজার মাছ, অনেক স্বাদু মাছ, এরকম বলতেছে। তো এইটা শুনে, তার কণ্ঠটা শুনে বা বলার ভঙ্গিতে প্রচন্ড ভয় পেয়ে গেছে আলামিন, মানে সে পিছন সে দৌড় দিবে। এই সময় দেখলো মহিলাটা উঠে দাঁড়ায় রবিউলকে এরভাবে করে ধাক্কা দিয়ে তার হাত থেকে ব্যাগটা কেড়ে নিল। আর রবিউল অবাক হয়ে মহিলার দিকে তাকায়,
ভয়ের চোটে তাদের বাড়ির দিকে দৌড় মারলো, মানে রাস্তার দিকে। আর আলামিন দাঁড়ায় ছিল কিন্তু একটু দূরত্বে, আলামিন ছিল মানে মহিলার এই পাশে। সে তাকায় দেখে যে মহিলাটা মাছটা তুলে নিয়ে ঘুরছে তার দিকে। 1 সেকেন্ডে সে দেখলো মহিলাটার চেহারার জায়গায় কোনো চেহারা নাই, মনে হচ্ছে অন্ধকার একটা গোমটা, হাতের মধ্যে মাছটা ধরা। আলামিন ঘুরে সে বাজারের রাস্তার দিকে আবার দৌড় দিল, ঝেড়ে দৌড়াচ্ছে সে। আলামিনের মনে হচ্ছে যে তাকে কেউ ধরবে, এরকম মনে হইতেছে। তাকে মনে হচ্ছে তাকে কেউ ধরবে, এবং যে বাতাস এসে বাড়ি খাচ্ছে তার গায়ে, তার কাছে মনে হইতেছে বাতাসের মধ্যে কিছু ভেসে আসতেছে। দৌড়াইতে 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 তার মানে একেবারে মানে প্রাণষ্ঠাগত অবস্থা। সে মনে হচ্ছে জ্ঞান হারায় ফেলবে, কারণ রাস্তার মধ্যে কোনো মানুষ নাই, শুনশান। এই রাস্তা একটু আগে পার হয়ে আসছে সে আর তার মামা গেছে বাড়ির দিকে দৌড়ায় ভয়। মামা হয়তো আসলে হিতহিত জ্ঞান হারায় ফেলছে, কারণ তার হাত থেকে মাছের ব্যাগটা নিয়ে তাকে ধাক্কা দিয়েছে হাত দিয়ে। তো এগুলো চিন্তা করতে করতে এবং অ্যাকচুয়ালি আলামিনের এই অবস্থা, সেও জ্ঞান হারানোর মতো অবস্থা। দৌড়াতে দৌড়াতে দেখলো দূরে একজন মানুষ আসতেছে। তো সে একদম দৌড়াতে দৌড়াতে মানুষটার কাছে গেলো, দেখলো যে মানুষটা হেঁটে আসছে, সাথে একটা সাইকেল। তো সে চিন্তা করলো এটা তার গ্রামেরই এক কাকা, মানে তারা কাকা ডাকে, সেই কাকা আসতেছে সাইকেল নিয়ে। তো সে বলছে, কাকা বাঁচান বাঁচান বাঁচান। তো সে কাকা বললো, কি হয়েছে? তো বললো, কি হয়েছে মানে আমার কি হয় নাই? বলে কি, বলে যে এরকম এরকম ঘটনা ঘটছে সামনে। তো কাকা শুনে থেমে দাঁড়ালো। তিনি বেশ বিচক্ষণ একজন মানুষ। থেমে দাঁড়ায় বললো যে ওইদিকে যেহেতু এটা হয়েছে, ওদিকে যাওয়াটা মনে ঠিক হবে না। এক কাজ করো, আসো সাইকেল নিয়ে ওদিকে যাই, তুমি আমার পিছনে বসো। মানে আমার সাইকেল চালাইতে চালাইতে মনে হচ্ছিল একটু হাঁটি, এর জন্য সাইকেল ঠেলে আনতেছিলাম। তো তিনি আলামিনকে পিছনে ওই ক্যারিয়ারের উপর বসায় তিনি সাইকেল চালানো শুরু করলেন। আলামিন তাকে ধরে রাখছে। তো আলামিন ভয়ে কাঁপতেছে। সে একটা শাল পরা ছিল, শালটা ভালো মতন পেঁচায় শরীরে, সে ভয়ে কাঁপতেছে এবং সিটটা ধরে রাখছে 2 হাতে। আর ওই কাকা সাইকেল চালায় ওই যে ঘোরা রাস্তা যেটা, সেটা দিয়ে তিনি যাওয়া শুরু করলেন। তো এক সময় তিনি বাসায় এসে পৌঁছালেন, আলামিনদের বাসায়। তো কাকার বাসা আবার আলামিনদের বাসা থেকে একটু দূরে, কিন্তু তিনি আলামিনের ভয় পেয়েছে দেখে তিনি আলামিনকে বাসায় দিয়ে আসতে গেছেন। তো তিনি এসে আলামিনকে বাসায় যখন রাখলেন, আলামিনের বাসায় হইচই, রাত হয়ে গেছে। কিরে তোরা দুইজন কই এত রাত্রে? তো সেই কাকাও তার বাবা মানে বললেন, আস্তে আস্তে ই করেন না, ছেলের বইকেন না, এর ভয় পেয়েছে রাস্তার মধ্যে, আর আসছে নাকি। ওই তার ইসের কথা জিজ্ঞেস করলো, মামার কথা, রবিউল কই? তো তার বাসা বললো, না রবিউল তো আসে নাই। এই তো টেনশনে পড়ে গেলো বাসায় সেই কাকা সহ, যে রবিউল কোথায়। তো তাদের বাসার থেকে মানুষজন বেরোলো, সেই কাকা সহ বেরোলো তারা। তিনি তার সাইকেল ওখানে রেখে ওদের সাথে গেলেন। হাঁটতে হাঁটতে ওই পথে গিয়ে, যেই পথ দিয়ে আসার কথা, আস্তে আস্তে দেখলেন যে রাস্তার পাশে এক পাশে রবিউল পড়ে আছে। তো রবিউলকে যে তারা ধরে দেখলে একদম শরীর ঠান্ডা হয়ে গেছে, এবং তার মুখের 2 পাশে আঁচড়, এবং সে পড়ে আছে এখানে। তো তাকে তাড়াতাড়ি নিল, তারা উঁচু করে বাসায় নিয়ে গেল। বাসায় নিয়ে তাড়াতাড়ি গায়ের মধ্যে তেল মালিশ করলো, ই করলো, তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করলো। তো এক সময় তার মানে দেখলো যে শরীরে জ্বর বেড়ে গেছে, বেশ জ্বর বেড়ে গেছে। তো দোয়া দুরুদ পড়তেছে বাসার মধ্যে। তো যে কাকাও বেশিক্ষণ থাকতে পারলেন না, তিনি বললো যে আমি যাই বাসায়, তবে ওকে কালকে চিকিৎসা করায়েন। তো বলে তিনি চলে গেলেন। তো আলামিনরা বাসায় খুব অ্যাংশাস ছিল। রাতের বেলা অনেক প্রলাপ বকতেছিল রবিউল। তার মানে সে কি বলতেছে সে জানে না, হাসে, ঘুমের মধ্যে হাসে, কি বলে। তো যাই হোক, ভোরের দিকে দোয়া পড়তে পড়তে রবিউলের বাবা মা তারা ছিল, মানে নানা নানু যারা ছিলেন আলামিনের, দোয়া পড়তে পড়তে এক সময় ঘুমাইলো। মানে রবিউল মনে হলো যে শান্তভাবে ঘুমাইছে। তো সকালে দেখা গেল রবিউলের শরীরে অনেক জ্বর, কিন্তু সে স্বাভাবিক বোধে আছে আর কি, স্বাভাবিক সেন্সে আছে। তো তাকে তারা জিজ্ঞেস করলো, কি হয়েছিল রাত্রেবেলা, কি হয়েছিল তোমার? তো বলে যে আমি তো আলামিনের সাথে আসতেছিলাম এরকম মাছ নিয়ে, মনে হলো যে মহিলা কি বললো আমি বুঝলাম না, মাছ দেখাইতে বললো, আমি তাকে মাছ দেখাইতে গেলাম, সে মাছটা টেনে নিল। তারপর আমি যে দৌড়াইছি, সামনে যে মনে হলো আমার সামনে সে দাঁড়ায় আছে, আমাকে একটা থাপড় মারলো আমাকে। এই থাপড়ে আমি রাস্তার পাশে যেয়ে পড়ছি। তো সে গালটা হাত দিল, দেখলো যে হ্যাঁ ওইখানেই আসলে আঁচড় লাগছে তার গালের মধ্যে। এরকম তারা দেখতেছে 3টা নখের বড় আঁচড় তার গালের মধ্যে, এবং সে ওখানে মানে পড়েছিল আর কি। তো যাই হোক, পরবর্তীতে তারা বাসায় একজন আলেমকে নিয়ে আসলেন মসজিদ থেকে। আলেম এসে তাকে দেখে দোয়া দুরুদ পড়লো এবং বলল যে ওকে তো আসর করছিল, মানে ওই রাস্তার মধ্যে পেয়ে আসর করছে, এবং ওর উপরে আসরটা রয়ে গেছে, এবং একাধিক জিনের আসর আছে। তো যাই হোক, এটা দেখি ওরা ছাড়াইতে হবে। আর ওর সেই মাছগুলা কিন্তু নাই, মাছগুলা নিয়ে গেছে তার যে উল্টা যে বাজার সদাই ছিল সেগুলো ওখানে পড়েছিল, মাছ নাই। তো যাই হোক, বললো যে ওকে ছাড়াইতে হবে, এগুলো আসর ছাড়াইতে হবে। আপাতত দোয়া দুরুদ পড়ে দিয়ে যেতেছি, একটা সময় এসে রুকাইয়া করব, এবং তারপরে দেখা যাক কি হয়। তো
হুজুর নাকি চিকিৎসা শুরু করেন তার, এবং পরবর্তীতে রুকাইয়া করেন। কিন্তু যেটা হয়তো যেটা আলামিনের এই মামা, এই রবিউল মামা, তিনি নাকি মাঝে মাঝে রাতের থেকে বাসার থেকে চলে যেতেন কোথায় বের হয়ে, এবং তাকে আর পাওয়া যেত না খুঁজে। একদম পরবর্তী কয়েকদিন নাকি পাওয়া যেত না, তারপর তিনি নাকি আবার ফিরে আসতেন। তো এটা নিয়েও আলামিন লিখছে যে এই মামার আরো ঘটনা আছে এটা নিয়ে, যে মামার এই হারায় যাওয়া নিয়ে সে কখনো সময় সুযোগ করে সেটা শেয়ার করবে। তো সে যদি শেয়ার করে তার মামার এই ঘটনা, বাকি ঘটনা, সে বলছে যে মামার এই জিনের আসন নিয়ে তার কাছে ঘটনা আছে আরো, তাহলে সেটা তখন আপনাদের সাথে আমি শেয়ার করব যখন সে শেয়ার করবে। তো আপাতত এইটুকুই ছিল আলামিনের ঘটনা, আমি আমার মতো করে আপনাদের কাছে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম লিসেনার, আশা করি আজকের এই ভয়ানক ঘটনাগুলো আপনাদের কাছে বেশ ভালো লেগেছে। এরকম ভয়ানক ঘটনা শুনতে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে ফেলুন। আমি আপনাদের জন্য প্রতিনিয়ত বাছাই করে নতুন নতুন ঘটনা আপনাদের কাছে এসে শেয়ার করি। এরকম ভয়ানক ঘটনা পেতে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে ফেলুন। ধন্যবাদ সবাইকে।